ছোট সাজানো। লিনেন একটা বস্তু যেটা দিয়ে আমরা কাপড় তৈরি করি, সুতা তৈরি করি। লিনেন দিয়ে কাপড় তৈরি করা হয় না, এটা প্ল্যান্ট থেকে তৈরি হয়, যেমন তুলা তৈরি হয় উদ্ভিদ থেকে, সেরকম করে। তাহলে সেলুলোজ তাহলে কোথায় কত পার্সেন্ট থাকে দেয়া আছে, 94, 90, 90, 60, 40, 30, এভাবে মুখস্থ করবা, এগুলো আসে। সেলুলোজের এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, তন্তু আসে, লিনেন আসে, কাঠ, এগুলো গেল। এরপরে নিচে চলে যাচ্ছি, সেলুলোজ নিয়ে আরেকটা লাইন পড়বা, সেটা হলো বলো তো তুমি কি সেলুলোজ খেতে পারো? আমাদের দেহে কি সেলুলোজ হজম হয়? আমরা কি গরু? না, সেলুলোজ থাকে ঘাসে। গরু সেলুলোজ খায় কারণ ওর দেহে সেলুলোজ এনজাইম আছে, কিন্তু মানুষ খেতে পারে না কারণ আমাদের দেহে সেলুলোজ এনজাইম নেই। সেলুলোজের মেইন কাজই হলো উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করা, আমরা অলরেডি এটা পড়েছি, ঠিক আছে, গুড। সেলুলোজের ব্যবহার, অনেকগুলো ব্যবহার দেয়া আছে দেখছো, কিন্তু তার মধ্যে মুখস্থ করবা আসলে 3, 4, 7। 7 নম্বর কই, দাঁড়াও আছে, এই যে 3, 4, 7, এগুলো মুখস্থ করবা। 3, 4, 7, 3 নাম্বার, এগুলো যেন ভুল না হয়, নাইট্রেট বিস্ফোরক হিসেবে, 4 অ্যাসিডেট ফটোগ্রাফিক ফিল্মে, এবং 7, 3, 4, 7, 7 নাম্বার হলো ক্রোমাটোগ্রাফিতে, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে। তাহলে সেলুলোজের মেইন কাজ হলো গঠন করা, কিন্তু এটার ব্যবহার অনেক ধরনের। এটা নাইট্রেট বিস্ফোরক, তারপর অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে ইউজ হয়। নাইট্রেট বিস্ফোরক, অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে এই সেলুলোজ ইউজ হয়, ভুল করবেন না, ঠিক আছে। আমরা আগাচ্ছি। এই যে মানুষ সেলুলোজ হজম করতে পারে না কারণ আমাদের দেহে সেলুলোজ এনজাইম নেই। স্টার্চ আর সেলুলোজের ব্যবহার আমি পড়াবো না, তাও বলে রাখি, স্টার্চের সবকিছু বেশি বেশি, তাহলে সেলুলোজের কি হবে, কম কম হবে। তুমি যে কোনো একটা পড়বা, তুমি স্টার্চ পড়ো বেশি, যেমন দেখো এদের অনুসংখ্যা বেশি, এদের কম, এদের আলফা ডি গ্লুকোজ থাকে, এটা বিটা ডি, এই যে অনুসংখ্যা বেশি, এরা খাদ্য হিসেবে খাওয়া যায়, এটা গাঠনিক থাকে, এরা আয়োডিনের সাথে নীল বর্ণ দেয়, এরা কোনো বর্ণই দেয় না, এরা গরু ছাগল সবাই হজম করতে পারে, ওটা শুধু গরু ছাগল পারে, মানুষ পারে না, ঠিক আছে। চলে যাচ্ছে এরপর গ্লাইকোজেন। এই স্লাইডটা না মানে তুলতে ভুল হয়েছিল, তো তাই আমি এখানে একটু ছবি অ্যাড করে দিছি। গ্লাইকোজেন, পিকচার ফার্স্ট কথা, গ্লাইকোজেন কিন্তু সঞ্চিত পদার্থ, কাদের দেহে থাকে, প্রাণী। এটা একটা আলফা ডি অবশ্যই, কারণ আমরা জানি বিটা ডি দুইটাই আছে, একটা সেলুলোজ, একটা সেলুবায়োস, এই দুটো বিটা ডি, বাদ বাকি সবই আলফা। এই গ্লাইকোজেন আমি যে বলছি প্রাণী দেহে থাকে, এই প্রাণী দেহ ছাড়া আরো দুই জায়গায় পাওয়া যায়, দেখো প্রাণী দেহে থাকে, এছাড়া সায়ানোব্যাকটেরিয়া এবং কতিপয় ছত্রাক যেমন ইস্টেও পাওয়া যায়। তাহলে গ্লাইকোজেন মেইনলি 3 জায়গায় পাওয়া যাচ্ছে, প্রাণীদেহ, সায়ানোব্যাকটেরিয়া, ইস্ট, প্রাণীদেহ, সায়ানোব্যাকটেরিয়া, ইস্ট। ও ওইদিকে হলো ঘড়ি, ঘড়ি দেখে দিচ্ছি, আর কিছু না। প্রাণীদেহ, সায়ানোব্যাকটেরিয়া, ইস্ট। এখন এদিকে একটু বলে রাখি, এই যে প্রাণীদেহ বারবার বলতেছি, আমাদের দেহে তো গ্লাইকোজেন আছে, কোন জায়গায় আছে, অনলি 2 জায়গায়। আমাদের দেহে গ্লাইকোজেন অনলি 2 জায়গায় সঞ্চিত থাকে। কোন 2 জায়গায়? কারেন্ট চলে গেছিল, কারেন্ট আসলো। আমার দোষ না, এটা ঘড়ি বাজতেছে। শেষ হোক, তারপরে আমরা স্টার্ট করি। শেষ, আসেন আমরা স্টার্ট করি। তাহলে গ্লাইকোজেন প্রাণী দেহে অনলি 2 জায়গায় সঞ্চিত হয়। কোন 2 জায়গায় পিচিরা? মাংসপেশি মানে পেশি এবং লিভার, যকৃৎ এবং পেশি। এটা তোমরা মনে রাখবা এলএম দিয়ে। এলএম মানে এল মানে লিভার, এম মানে মাসেল, LM10 মানে লিওনেল মেসি, আবার ভুল করো না, লিওনেল মেসি না কিন্তু, লিভার মাসেল। গ্লাইকোজেন 2 জায়গায় থাকে, গ্লাইকোজেন 2 জায়গায় থাকে, লিভার এবং মাসেল, ঠিক আছে। চলেন আগাই, এখান থেকে আর কিছু লাগবে না। গ্লাইকোজেনের ধর্ম পরের পেজে আছে, দেখো গ্লাইকোজেনের ধর্ম। ইয়েস ইয়েস, আসেন। তাহলে গ্লাইকোজেন ধর্ম, অনেকগুলো ধর্ম আছে, বাট একটা তোমরা আলাদা করে দাগাও, গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়, ঠিক আছে, ঠিক আছে। গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়, এটা একটু মাথায় রাখবেন। বাকিগুলো রিডিং পড়বা, অবশ্যই পড়বা, 1, 2, 3, 4, 5 অনেক ইম্পর্টেন্ট, ভালো মতো রিডিং পড়বা, বাট এটা আলাদা করে মনে রাখবা, ঠিক আছে, যে গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়। গ্লাইকোজেনের ব্যবহার দেখো, আমরা দুটো ওয়ার্ড পড়ে ফেলছি না, লিভার আর পেশিতে থাকে, পেশিতে কাজ করে, লিভারে কাজ করে, এছাড়া রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা ওর কাজ, বাট রক্তে কিন্তু সে থাকে না, ঠিক আছে। আসো,
তাহলে গ্লাইকোজেন, এটা মনে রাখবা। টোটাল এগুলোই ছিল আমাদের পলিস্যাকারাইড। আমি চলে যাচ্ছি এরপরে, তাহলে গ্লাইকোজেন থেকে এটা মনে রাখবা, পানিতে আংশিক দেবো না। আমি চলে যাচ্ছি এরপরে রিডিউসিং সুগার। বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করা গেছে, একটা রিডিউসিং একটা নন রিডিউসিং। অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম যে যারা ফেলিং দ্রবণ টলেন্ট বিকারকে বিজড়িত হয় মানে বিক্রিয়া করে তারা রিডিউসিং, যারা করে না তারা নন রিডিউসিং। এই যে আমি এতক্ষণ ধরে পড়ালাম, এই পড়ানোর মাঝে প্রত্যেকটা প্যারায় কিন্তু লেখা ছিল যে এটা রিডিউসিং সুগার, এটা নন রিডিউসিং, এরকম ছিল। বাট আমি কিন্তু একটাও দাগাইনি। কেন দাগাইনি জানো? কারণ আমি এখন একসাথে বলবো, আমরা এখন একসাথে রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার পড়বো। রিডিউসিং আর নন রিডিউসিং এর মধ্যে যে কোনো একটা তুমি মনে রাখবা, তাহলে দেখবে বাকিগুলো পারবা। আমি অবশ্যই তোমাদেরকে নন রিডিউসিং পড়তে বলবো, কারণ নন রিডিউসিং মুখস্থ করা ইজি। দেখো কি কি আছে, সুক্রোজ, থ্রি হ্যালোজ, পলিস্যাকারাইড। পিচিরা এটা মনে রাখার জন্য তোমরা লিখে রাখতে পারো সুট প্লাস পলি, সুট প্লাস পলি। এই সুট প্লাস পলি মানে কি? সু দিয়ে সুক্রোজ, ট দিয়ে থ্রি হ্যালোজ, প দিয়ে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড তোমাদের বই টোটাল 5টা আছে। আমি আবারও বলি 5টা, গাঠনিক 3টা, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, আর সঞ্চয়ী 2টা, স্টার্চ, গ্লাইকোজেন। ওই 5টা এবং সুক্রোজ, থ্রি হ্যালোজ, টোটাল এই 7টা হলো নন রিডিউসিং সুগার। তাহলে এই 7টা বাদে যাই থাকুক না কেন সবই কিন্তু রিডিউসিং। যদি তুমি এটা বুঝে থাকো তোমরা, আমি তোমাদের কোয়েশ্চেন করবো, তোমরা এখন অ্যান্সার দিবা। বলো তো, গ্লুকোজ রিডিউসিং সুগার সত্য না মিথ্যা? গ্লুকোজ রিডিউসিং সুগার, তাড়াতাড়ি বলো। গ্লুকোজ রিডিউসিং সুগার সত্য না মিথ্যা? সত্য। ফ্রুক্টোজ তাহলে কি হবে? সত্য। গ্লুকোজ রিডিউসিং সুগার সত্য, ফ্রুক্টোজ রিডিউসিং সুগার সত্য। তারপরে স্টার্চ রিডিউসিং সুগার মিথ্যা, গ্লাইকোজেন রিডিউসিং সুগার মিথ্যা, সেলুলোজ রিডিউসিং সুগার মিথ্যা, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার এটাও কিন্তু মিথ্যা, এটা ব্যতিক্রম। তোমরা বুঝতেছো? সুট, পলি, সুক্রোজ নন রিডিউসিং, এটা আলাদা করে মনে রাখবা। তাহলে এবার আসো, আমরা সেলুলোজ পড়েছি, হেমিসেলুলোজ থেকে কিছুই পড়বে না, শুধু এক্সাম্পল জাইলান গ্লুকান যেটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো। আর পেকটিনের এক্সাম্পল দেয়নি, দিয়েছে কাইটিন। কাইটিনের এক্সাম্পল তোমরা জানো ছত্রাকে থাকে, এছাড়া কাঁকড়া বা লবস্টারের বহিঃকঙ্কালেও থাকে। এগুলো আলাদা করে পড়বা। এবার আসো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের বৈশিষ্ট্য পড়াবো একদম শেষে, মনে আছে? অলরেডি একটা বৈশিষ্ট্য পড়া শেষ, যে কে রিডিউসিং কে নন রিডিউসিং, শেষ না? এছাড়া তোমাকে জানতে হবে কে দানাদার, কে পানিতে দ্রবণীয়, কে মিষ্টি। তাহলে আমি তোমাদেরকে একটা ওয়ার্ড লিখাইছিলাম নন সুগারের নিচে, মনে আছে? পলি। এই যে 5টা পলিস্যাকারাইড, 5টা, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, স্টার্চ, গ্লাইকোজেন, এই 5টা নন সুগারকে ফলো করে। তাহলে আমি যদি তোমাদের কোয়েশ্চেন করি, গ্লুকোজ মিষ্টি সত্য, ফ্রুক্টোজ মিষ্টি সত্য, গ্লাইকোজেন মিষ্টি মিথ্যা, স্টার্চ মিষ্টি মিথ্যা। আবার জিজ্ঞেস করলাম, গ্লুকোজ পানিতে দ্রবণীয় সত্য, ফ্রুক্টোজ পানিতে দ্রবণীয় সত্য, সুক্রোজ পানিতে দ্রবণীয় সত্য, কিন্তু এটা কিন্তু পলিস্যাকারাইড না পিচ্ছি। সুক্রোজ মানে চিনি, চিনি অবশ্যই পানিতে দ্রবণীয়, শুধু রিডিউসিং এর মধ্যে সে ব্যতিক্রম, এমনি কিন্তু না। সুক্রোজ পানিতে দ্রবণীয় সত্য, গ্লাইকোজেন পানিতে দ্রবণীয় মিথ্যা। আবার বলি, গ্লুকোজ দানাদার পদার্থ সত্য, ফ্রুক্টোজ দানাদার সত্য, গ্লাইকোজেন দানাদার মিথ্যা। সো এইভাবে করে তোমাকে এটা মুখস্থ করতে হবে। বলে কে মিষ্টি? আমি মিষ্টি, আমি অনেক মিষ্টি। আয় এদিকে আয়। ওই যে তোমাদের মনে নেই সুগার নন সুগার পড়িয়েছিলাম? নন সুগার মানে নিচে পলি লিখাইছি, পলিস্যাকারাইড যে টোটাল 5টা আছে, ওই 5টা ওই নন সুগারের 3টাকে ফলো করবে, মানে অমিষ্টি, অদানাদার, অদ্রবণীয়, এই 3টেই ফলো করে 5টা মানে পলিস্যাকারাইড। ঠিক আছে, আসেন। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস থেকে একটা লাইন আছে, তরুণাস্থির প্রধান দ্রব্য গ্যালাক্টোসামিন, এটা মাঝে মাঝেই দেয়, এটা মাঝে মাঝেই কোয়েশ্চেনে থাকে, একটু দেখে রাখবা, এছাড়া কিছু লাগবে না। আমাদের মাত্র কার্বোহাইড্রেট শেষ হলো, এখন আমরা স্টার্ট করবো অ্যামিনো অ্যাসিড দিয়ে। অ্যামিনো অ্যাসিড বেশি বড় না, বাট তার আগে এই অ্যামিনো অ্যাসিড মানে কার্বোহাইড্রেট মানে 50% পড়া শেষ, আরো 50% বাকি। তোমরা এখন আমাকে জানাও কার্বোহাইড্রেট রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কার্বোহাইড্রেট রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি অ্যান্সার দিয়ে দিব, নাহলে আমি এরপর আগাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? থ্যাংক ইউ রিনা, থ্যাংক ইউ অমিত। ওকে স্যার, আগাচ্ছি। তাহলে অ্যামিনো অ্যাসিড পিচিরা, হ্যাঁ মাত্র 50%, কিছু করার নাই, চ্যাপ্টারটা অনেক বড়, বাট আমরা শেষ করে ফেলবো আরো 40 মিনিট ইনশাল্লাহ।
নামাজ শুরু হয় 1:30টায়, তোমাদেরকে আমি 1টার মধ্যে ছেড়ে দিব। আসেন স্টার্ট করি। অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডের 2টা গ্রুপ থাকে, অলরেডি আমরা পড়েছি। নন রিডিউসিং 7টা কি কি আমি আবার বলতেছি, দেখো, সুট প্লাস পলি, সুটের সুদে সুক্রোজ, টি দিয়ে ট্রিহালোজ, পলির 5টা আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, স্টার্চ, গ্লাইকোজেন। এই টোটাল 7টা হলো নন রিডিউসিং সুগার। বৈশিষ্ট্য সব আবার বলা যাবে না, কিন্তু এতটুকু বলি যে এই যে 5টা বললাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, স্টার্চ, গ্লাইকোজেন, এই 5টা নন সুগারকে ফলো করে। তার মানে এরা অমিষ্টি হয়, অদানাদার হয়, পানিতে অদ্রবণীয় হয়। বাদ বাকিগুলো মিষ্টি, দ্রবণীয়, পানিতে এবং দানাদার। শুধু ওই 5টা মানে পলিস্যাকারাইডের 5টা হলো নন সুগারেরটা, বাকি সবগুলোই সুগারের মতো। আর কারো যদি নামাজের টাইম শুরু হয়ে যায়, প্লিজ দয়া করে চলে যেও, কোনো সমস্যা নেই, তোমরা পরে এসে দেখে নিও, বাট আমাকে এরকম করো না, ঠিক আছে? হ্যাঁ, আজকে একটাই চ্যাপ্টার, এই যে অ্যামিনো অ্যাসিড শুরু করতেছি, আসো। তাহলে অ্যামিনো অ্যাসিড কি পিকচার? অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করে। অ্যামিনো অ্যাসিডের 2টা মূলক থাকে, একটা অ্যামিনো গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ। এদের মধ্যে একটা বন্ড থাকে, তোমাদেরকে অলরেডি আমি পড়িয়েছিলাম। কি বন্ড থাকে? পেপটাইড বন্ড। অ্যামিনো অ্যাসিডে কি বন্ড থাকে? পেপটাইড বন্ড। ওকে, আমি আগাচ্ছি। এরপর আসো অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠন, এটা আলাদা করে পড়তে হবে কিন্তু। আর সিএইচ NH2 COOH। অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠন আর CH NH2 COOH, আর CH NH2 COOH। কার্বোহাইড্রেটটা একটু বেশি ইনফরমেশন, বাকিগুলো কম, এত না। তোমরা একটু মনোযোগ দাও, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত কেন মনে রাখতে হবে? দেখো, তুমি যদি এটাকে 4টা ভাগে ভাগ করো, আর CH NH2 COOH, এই 4টার মধ্যে 3টা কিন্তু অলওয়েজ ফিক্সড, CH NH2 COOH। দেখো এই যে H মানে CH NH2 COOH, এই 3টা অলওয়েজ ফিক্সড। তাহলে ভ্যারিয়েবলটাকে জানো, এই আর এর বদলে যদি তুমি H বসাও, গ্লাইসিন হয়। যদি CH3 বসাও, অ্যালানিন হয়। যদি CH2OH বসাও, সিরিন হয়। যদি CH2SH বসাও, সিস্টিন হয়। এই 4টা এক্সাম্পল তোমার বইয়ে দেওয়া আছে, সো তুমি এটা মুখস্থ করবা। যদি আমি তোমাকে কোয়েশ্চেন লিখে দিই যে সিরিনের সংকেত লিখো, তুমি কিছু পারো আর না পারো, আগেই 3টা বসাবা, CH NH2 COOH, তারপরে সিরিনের জন্য এই আর এর বদলে CH2OH বসাবা। মানে এই 4টা তোমাকে মুখস্থ করতে হবে, ক্লিয়ার? এই 3টা অলওয়েজ ফিক্সড থাকবে, এটা থাকবে, এটা অলওয়েজ থাকবে, শুধুমাত্র আর এর মানটা চেঞ্জ হবে, ঠিক আছে? চলে আছে এরপর অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য মনে রাখার জন্য সবাই একটু কষ্ট করে এই বৈশিষ্ট্যের পাশে একটা ওয়ার্ড লিখো, আদব লেখা আছে, দেখো, আদব। আদব, আরো 2টা থাকলে আরো 2টা পড়ে ফেলবো, কোনো সমস্যা নেই। আসো, আদব। আদবের আদি কি? প্রকৃতিতে বেশিরভাগ অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড, আ দিয়ে আলফা। দ দিয়ে এটা পানিতে দ্রবণীয়, এটা কিন্তু পানিতে দ্রবণীয় হয়। ব দিয়ে বর্ণহীন, মনে করো যারা বর্ণহীন হয় তারা স্বাধীনও হয়, ক্লিয়ার? তো এটা আদব দিয়ে এতটুকু মনে রাখা যায়। এই যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে, একদম লাস্ট পয়েন্টে গিয়ে দেখো, অ্যামিনো অ্যাসিড গুলো অ্যাসিড এবং ক্ষার দুইটাই মিলে থাকে, ওই যে অ্যামিনো মূলক আর কার্বক্সিল মূলক মিলে তারা একটা আয়ন তৈরি করে, জুইটার আয়ন। অ্যামিনো অ্যাসিডে কি আয়ন তৈরি হয়? জুইটার আয়ন। মাথার উপর এই জুইটার আয়নটা না ভারী হয়, একটু ভারী হয়। তাহলে আমাকে বলো তো, এই ভারী জিনিসকে ভাঙতে বেশি তাপ দিতে হয় না? অবশ্যই বেশি দিতে হয়। তাই এরা কেমন যেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। দেখা, একটা মনে থাকলে কিন্তু আরেকটা মনে রাখা যায়। আদব মনে রাখলাম, সাথে মনে রাখবো জুইটার আয়ন এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? চলে যাচ্ছি এরপর অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ। ফার্স্ট লাইনটাকে গোল করো, যে প্রকৃতিতে টোটাল অ্যামিনো অ্যাসিড আছে 28টা। প্রকৃতিতে টোটাল অ্যামিনো অ্যাসিড আছে 28টা, বাট কয়টা অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশ নেয় জানো? 20টা। এই যে দেখো, এই প্যারা আছে। আমাকে বলতো অ্যামিনো অ্যাসিডের মেইন কাজ কি? প্রোটিন তৈরি করা না? বাট 28টাই প্রোটিন তৈরি করে না, মাত্র 20টা করে। তার মানে 8টা কিন্তু প্রোটিন তৈরি করে না, ঠিক আছে? তাহলে টোটাল আছে 28টা। এই 28টাকে 3 ভাগে ভাগ করেছে, অ্যালিফেটিক, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক। অ্যালিফেটিক, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক, এই 3টার এক্সাম্পল পড়তে হবে। এই 3টার মধ্যে প্রথম 2টা যদি তুমি পড়ো, তাহলে বাদ বাকিগুলো সব আরেকটা। এই 2টা একটু কম, মানে টোটাল 5টা এক্সাম্পল, এই 2টা পড়বা। অ্যালিফেটিকের এক্সাম্পল মনে রাখার জন্য লিখে রাখতে পারো অভাগা, অভাগা। অ দিয়ে অ্যালানিন, ভ দিয়ে ভ্যালিন, গ দিয়ে গ্লাইসিন, অভাগা। অ্যালানিন, ভ্যালিন, গ্লাইসিন, অভাগা। আর অ্যারোমেটিকের এক্সাম্পল মনে রাখার জন্য লিখো ফিনটাই বা ফিট, ফিট লিখলে হবে। ফি দিয়ে ফিনাইল অ্যালানিন, ট দিয়ে টাইরোসিন, ফিনটাই বা ফিট। অভাগা হলো অ্যালিফেটিক, অ্যারোমেটিক হলো ফিনটাই। তুমি যদি এই 3টা আর এই 2টা 5টা পারো, তাহলে বাদ বাকি সবগুলাই কি? হেটারোসাইক্লিক, যেটা তোমার পড়ার দরকার নেই, অভাগা আর ফিনটাই।
ঠিক আছে, চলে আসছি এরপর। দেখো আমি বলছি টোটাল আছে 28টা, বাট মানে প্রোটিন তৈরি করে 20টা, তাহলে 8টা ব্যতিক্রম হয়ে গেল না? এবং আমি আবারও বলি, তোমাদের সবসময় ব্যতিক্রম থেকে বেশি কোয়েশ্চেন হয়। যেসব অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে না তাকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। কই গেল? যে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না তাদেরকে বলে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, যাদের মধ্যে 3টা এক্সাম্পল তোমার বইয়ে দেয়া আছে, অর্নিথিন, সাইটোলিন, হেমোসিন। মানে এই টোটাল তো 8টা প্রোটিন তৈরি করতেছে না, যাদের মধ্যে 3টা এক্সাম্পল তোমার বইয়ে দেয়া আছে, অর্নিথিন, সাইটোলিন, হোমোসেরিন। ও সরি, আমি তো লিখেই আনছিলাম, আমি যে কি ট্যালেন্টেড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে অ্যালিফেটিকের পাশে অবাকা লিখো, এটার পাশে 3টাই তাহলেই হবে, ঠিক আছে? লিখছো? আর আমি যেটা বলতেছিলাম যে যেসব যারা প্রোটিন তৈরি করে না, টোটাল 3টা এক্সাম্পল তোমার বইয়ে দেয়া, এই 3টা মনে রাখার জন্য এখানে একটা লাইন লিখতে পারো, ওটা আমি লিখে আনিনি, একটু কমই ট্যালেন্টেড আসলে। অর্ণব, হামে, সাইজ, সবাই লিখো অর্ণব, হামে, সাইজ। এই 3টা হলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড 3টা, অর্ণব, হামে, সাইজ। অর্ণব দিয়ে অর্নিথিন, হাম দিয়ে হেমোসেরিন, সাইজ দিয়ে সাইটোলিন। অর্ণব, হামে, সাইজ। এই তোমরা কি গল্প করতেছো, সবাই মনোযোগ দাও। অর্ণব, হামে, সাইজ, অর্নিথিন, সাইটোলিন, হেমোসিন, এই 3টা ব্যতিক্রম, এবং মেডিকেলে এই লাইন থেকে 2বার কোয়েশ্চেন আসছে, শুধুমাত্র এই 2 লাইন থেকে, অর্নিথিন, হেমোসিন, সাইটোলিন, অর্ণব, হামে, সাইজ। ক্লিয়ার? আগাচ্ছে এরপর এই প্যারারই লাস্ট লাইনে আছে যে প্রকৃতিতে একটা অ্যামিনো অ্যাসিড পাওয়াই যায় না, বিরল। বিরল অ্যামিনো অ্যাসিডের নাম হলো হাইড্রোক্সিপ্রোপিন। আসে বিরল অ্যামিনো অ্যাসিডের নাম হাইড্রোক্সিপ্রোপিন। তাহলে এই যে এই প্যারা টোটাল 4টা এক্সাম্পল, অর্নিথিন, হোমোসিন, সাইটোলিন এবং হাইড্রোক্সিপ্রোপিন, এই 4টা ঠাডা মুখস্থ করবা, ঠাডা। এই 4টা ইম্পর্টেন্ট, এই প্যারাটা ইম্পর্টেন্ট এক্সাম্পলের জন্য, ঠিক আছে? চলে আছে এরপর অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, অনাত্যাবশ্যকীয়। এটা পড়তে হবে কেন? কারণ এখান থেকেও মেডিকেলে 2015 সালে এখান থেকে কোয়েশ্চেন আসছিল, নিচের কোনটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। খেয়াল করে দেখো যে আমাদের দেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড টোটাল তো আছে 20টা, প্রোটিন তৈরি করে, তার মধ্যে 8টা হলো আমাদের অত্যাবশ্যকীয়, বাট শিশুদের 10টা। তাহলে শিশুদের অত্যাবশ্যকীয় 10টা, কিন্তু আমাদের অনাত্যাবশ্যকীয় 12টা। তাহলে আমার কম মনে রাখলে ভালো না? আমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 8টা মুখস্থ করব। এই 8টা আমি মুখস্থ করতাম এইভাবে, দেখো এই যে এটা, এই যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমি মুখস্থ করতাম এই লাইন দিয়ে। তোমরা সবাই একটা চ্যানেল দেখো, এমটিভি বিভিন্ন অনুষ্ঠান দিয়ে ফিল থাকে, ফিল রোডি, স্পিরিটসভিলা, এগুলো দিয়ে, তাই না? এমটি, এখানে খালি 2 লিখবা। এই 8টা হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড অথবা অত্যাবশ্যকীয় প্রোটিন। এই 8টা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, এম দিয়ে মেথিওনিন, টি দিয়ে 2টা ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভি দিয়ে ভ্যালিন, এফ দিয়ে ফিনাইলঅ্যালানিন, আই দিয়ে আইসোলিউসিন, এল দিয়ে লিউসিন, এল দিয়ে লাইসিন। এই 8টা অত্যাবশ্যকীয়, এই জায়গায় দেয়া আছে। এটাতে প্রোটিন, আরে কি যে করি মাঝে মাঝে, এটা কিন্তু প্রোটিনও দেয়া আছে, আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো। এই যে 8টা, আর শিশুদের দেহে থাকে অত্যাবশ্যকীয় 10টা, আর্জিনিন আর হিস্টিডিন, এই মানে 2টা এক্সট্রা। শোনো, আমি যেটা পড়াচ্ছি এটাই পড়তে হবে এমন না, অনেকে কিন্তু এভাবে পড়ে, পিভিটি, টিম হল, আর কে জানি পড়ে। তোমার যেটা যে মনে থাকে তুমি ওটাই পড়ো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আমাদের দেহে 8টা থাকে, শিশুদের দেহে 10টা থাকে, এতটুকু পড়লেই হবে। আমাদের টোটাল মোটামুটি অ্যামিনো অ্যাসিড শেষ। চলে আসছি প্রোটিনে। ওকে, প্রোটিনে স্টার্ট করলাম। প্রোটিন খুবই ইম্পর্টেন্ট। প্রোটিন ওয়ার্ডটা একটা গ্রিক শব্দ প্রোটিওস থেকে আসছে, যার অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোটিন আসলেই তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরপর 3 বছর শুধুমাত্র প্রোটিন থেকে কোয়েশ্চেন আসছিল, 2014, 15 এবং 16, ঠিক আছে? এই প্রোটিন আসলে গুরুত্বপূর্ণ। প্রোটিন শব্দটা প্রয়োগ করেছে জি মুল্ডার 1839 সাল, একটু দেখলে ভালো, ঠিক আছে? জি মুল্ডার 1839 সাল। আচ্ছা, এখানে আরেকজন লিখছে ফেনিল, লালি ও মিঠি, ভালো। কি কি যে এত বড় পড়ার দরকার নেই, পিচ্ছি, ছোট্ট করে পড়ো। আসো, প্রোটিন আমাকে বলতো, প্রোটিন কি নিয়ে তৈরি হয়েছিল, অ্যামিনো অ্যাসিড না পিচ্ছিরা? মিনিমাম কয়টা অ্যামিনো অ্যাসিড নিলে প্রোটিন তৈরি হবে দেখো, এখানে লেখা আছে এই লাইনটা, বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের 50টা অণু পেপটাইড বন্ধন গঠন করে পলিপেপটাইড তৈরি করে। এই পলিপেপটাইড কি বলে? প্রোটিন। হ্যাঁ, পোলার অপোলার লাগবে, বাট ওটার কোনো শর্টকাট নাই, সো তোমরা নিজেরা মানে পড়ে নিবা, তাই আমি এটা পড়ালাম না। পোলার অপোলার লাগবে, ঠিক আছে, বাট যেহেতু শর্টকাট নেই তাই আমি পড়াইনি। যে মানে যেহেতু 4টা আছে, টোটাল 2টা বা 3টা মুখস্থ করবা। ওকে, আসেন তাহলে, প্রোটিন হলো একটা পলিপেপটাইড যৌগ, যেটা মিনিমাম কয়টা অ্যামিনো অ্যাসিড বা কয়টা পেপটাইড অণু নিয়ে তৈরি হয়? 50টা। এটা ভুল করবা না, এটা হলো মিনিমাম, এরপরে যত বেশি থাক, ঠিক আছে?
এই প্রোটিনকে দেখো 1 পলিপেপটাইড 2 পলিপেপটাইড 3 পলিপেপটাইড 4 পলিপেপটাইড এইভাবে ভাগ করেছে, তাই না? এই সবগুলোর মধ্যে আমি কিভাবে মনে রাখতাম দেখো, একলা, একলা চলো রে, ওই যেটা একলা, 2 ইন, 3 কোলা, 4 হিম, একলা 2 ইন 3 কোলা 4 হিম, একলা 2 ইন 3 কোলা 4 হিম। একলা মানে লাইসোজাইম, 2 ইন মানে ইন্ট্রোগেন, 3 কোলা মানে কোলাজেন, 4 মানে হিমোগ্লোবিন। একলা 2 ইন 3 কোলা 4 হিম, এভাবে আমি পড়তাম। এখন তুমি যেভাবে পড়তে চাও পড়তে পারো। ওকে, চলে যাচ্ছি পিছিয়ে প্রোটিনের বৈশিষ্ট্য। প্রোটিনের বৈশিষ্ট্য সবগুলোই মুখস্থ করার কোনো দরকার নাই, শুধুমাত্র 4 এবং 5 3বার করে বা 2বার করে রিডিং করবা। 4 আর 5, 4 নাম্বার যদি তুমি এখানে দেখো অনেক বড় লাইন, যে প্রোটিন পানি, লৌহ অ্যাসিড, ক্ষার, মৃদু লবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। সো তোমার এটাই মাথায় রাখতে হবে যে প্রোটিন কোথায় অদ্রবণীয়, অ্যালকোহল। প্রোটিন কোথায় অদ্রবণীয়, অ্যালকোহল, এটা যেন ভুল না হয়। ঠিক আছে, আর এদিকে দেখো কার্বন, প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়, এই চ্যাপ্টারে তুমি যাই পড়ো না কেন সবগুলোকে ভাঙলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যাবে, যাবেই। কিন্তু এই 4 মিন না, হিম, হিম, হিমোগ্লোবিন, আরেকজন লিখছে 4 মিন। এই চ্যাপ্টারে যাই ভাঙো সবগুলাতেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যায়, কিন্তু প্রোটিনকে ভাঙলে নাইট্রোজেন পাওয়া যায়, তাই না? এছাড়া পিচ্ছিরা, এছাড়া সালফার, আয়রন, তামা পাওয়া যায়, এটা তোমরা পড়ো না, এবং আমি এখান থেকেই চেঞ্জ করে দিই যে প্রোটিনকে ভাঙলে কি কি পাওয়া যায়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন তো পাওয়া যায়, সাথে সালফার, আয়রন, তামা। ঠিক আছে, কোথায় অদ্রবণীয়, অ্যালকোহল অদ্রবণীয়। প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিডও থাকে, কার্বক্সিল মূলকও থাকে, তাই এটাকে বলা হয় অ্যামফোটেরিক পদার্থ, মানে উভধর্মী, অ্যাসিড ক্ষার দুটেই থাকে। ক্লিয়ার? চলে আছে প্রোটিনের শ্রেণী বিভাগ। এই চ্যাপ্টারের সবচেয়ে বাজে টপিকস হলো আমরা এটা, প্রোটিনের শ্রেণী বিভাগ। টোটাল 5 ধরনের শ্রেণী বিভাগ তোমার বইয়ে দেওয়া আছে, এবং এই 5 ধরনের শ্রেণী বিভাগে হাজার 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 এক্সাম্পল দেয়া। ঠিক আছে, হাজার হাজার এক্সাম্পল দেয়া, ওই হাজার হাজার এক্সাম্পল গুলো পড়তে হবে। আমি জানি কষ্ট হবে, অবশ্যই হবে, বাট কিচ্ছু করার নাই, তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আসেন কিভাবে পড়বো এটা আমি হেল্প করবো, বাট পড়তে হবে। তাহলে প্রোটিনের শ্রেণী বিভাগ 5 রকম শ্রেণী বিভাগ দেয়া, যার মধ্যে প্রথমটা হলো জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন হলো 2 প্রকার। জৈবিক কার্যাবলী, একটা হলো গাঠনিক, একটা কার্যকরী। নামই বলা, গাঠনিক কি করে, পিছনে গঠন করে, আর কার্যকরী বিপাকীয় কাজে সাহায্য করে। গাঠনিক গঠন করে, কার্যকরী বিপাকীয় কাজে সাহায্য করে। এটা আর মুখস্থ করার দরকার নেই, তোমার মুখস্থ করতে হবে এক্সাম্পল গুলা। দেখো এখানে যেহেতু 2টা এক্সাম্পল দেয়া, কার্যকরীতে দেখো এনজাইম, হরমোন, ভিটামিন, সার সংযোগ, শেষ, ইজি না? কিন্তু ইজি পিজি হইলো গাঠনিক থেকে কোয়েশ্চেন হয়। তুমি যদি আমাকে বলো এই 2টা প্যারা থেকে কোত্থেকে কোয়েশ্চেন হবে, গাঠনিকের এই 3টা লাইন থেকে অনেক কোয়েশ্চেন করা সম্ভব। যে অস্থিতে কি পাওয়া যায়, তরুণাস্থিতে কি পাওয়া যায়, পতঙ্গের বহিকঙ্কাল কি নিয়ে তৈরি, সেন কোথায় থাকে, তারপরে ফাইব্রান কোথায় থাকে, মাকড়সার জাল কি নিয়ে তৈরি, হাজার হাজার কোয়েশ্চেন এখান থেকে হয়। তো তুমি যদি আমাকে বলো আপু একটাই যদি পড়তে হয় কোনটা পড়বা, অবশ্যই গাঠনিক, যারা গঠন করে, কে কোনটা গঠন করে এইটা তোমাকে পারতেই হবে। তুমি কার্যকরী পড়ো না পড়ো, গাঠনিক যেন মিস না হয়। কষ্ট হবে আমি জানি, বাট গাঠনিক এটা শর্টকাট নেই, এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। ওকে, এটা হলো জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে। আকৃতি অনুযায়ী প্রোটিন 2 প্রকার, একটা তন্তু, একটা গ্লোবিউলাকার। তন্তু মানে সমান্তরালে থাকে, আর গ্লোবিউল মানে গোলাকারে থাকে। এটাও মুখস্থ করার দরকার নেই, শুধু এক্সাম্পল। এখন এক্সাম্পল কি মুখস্থ করবা, আমি গ্লোবিউলাকারটা মুখস্থ করতাম কিভাবে দেখো, মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন, গ্লো লো 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 লো, শেষ পড়া, গ্লো লো 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 লো, গ্লো লো লো লো, মানে গ্লোবিউলাকার হলো মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, ইনসুলিন, গ্লো লো 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 লো। এভাবে গ্লোবিউলাকার পারলে বাদ বাকি সব তন্তু আকার পড়ার দরকার নাই। ঠিক আছে, ওকে, চলেন আগাচ্ছি। তাহলে আমাদের কার্যকরী শেষ, মানে জৈবিক কার্যাবলী শেষ এবং আকৃতি শেষ। চলে যাচ্ছে এরপর গঠন অনুসারে। গঠন অনুসারে কিন্তু প্রোটিন 4 প্রকার। তোমাদের অনেক আগের বই ছিল গঠন অনুসারে 3 প্রকার, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা ভুল করবা না। গঠন অনুসারে প্রোটিন 4 প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এবং তোমাদের ভাগ্য কত ভালো দেখো, এক্সাম্পল নাই, সো এটা এক্সাম্পল নাই, পড়তেও হবে না। টোটাল 3টা শেষ। চলে যাচ্ছে, এগুলো এক্সাম্পল নাই, বাট এই যে ছবি দিয়ে দিছে, দেখতেছো লেখা আছে হিমোগ্লোবিনের প্রোটিনের 4টা স্তর, মানে এটা কোয়াটারনারি, এটা তোমাকে বুঝাইছে। যাই হোক, আগাচ্ছি। চলে আছে ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে। ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন মেইনলি 3 ভাগে বিভক্ত, সরল, যৌগিক, উদ্ভূত। ভুল করবা না। তোমাদের যখন কোয়েশ্চেন আগে ছিল যে গঠন অনুসারে প্রোটিন কয় প্রকার, তখন এরকম ছিল, কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়েছে। এখন হলো ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন 3 প্রকার,
সরল, যুগ্ম, উদ্ভূত। এই তিনটার মধ্যে সরল প্রোটিন অনেক 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 ইম্পর্টেন্ট, একদম 3টা স্টার দিয়ে রাখতেছি। তুমি এই সরল প্রোটিন থেকে কিচ্ছু বাদ দিতে পারবে না, কিচ্ছু না মানে কিচ্ছু না, সব পড়তে হবে সব। এখন কিভাবে পড়বা আমি তোমাকে এটা হেল্প করতে পারি। সরল প্রোটিন টোটাল আছে 7টা। এই 7টা সরল প্রোটিনের আগে নাম পড়বা, তারপর এটার এক্সাম্পল পড়বা, লাস্টে এটার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, তারপর বৈশিষ্ট্যগুলো পড়বা। বৈশিষ্ট্য নাম আমি এখনই পড়াই দিচ্ছি, উদাহরণও কিছু কিছু পড়াই দিব, ঠিক আছে? তাহলে ফার্স্টে নাম শুরু করতেছি, সবাই জাস্ট একবার শুনো, আমি 7টা সরল প্রোটিনের নাম বলতেছি। দেখো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, এর পরের দুটা পদে প্রোটামিন, প্রোলামিন, লাস্টের দুটা হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন। আবারও বলি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোটামিন, প্রোলামিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন। তাহলে আমার কোশ্চেন থাকে নিচের কোনটা সরল প্রোটিন নয়, তাহলে এই 7টা বাদে যেটা থাকবে ওইটা, অথবা স্ক্লেরোপ্রোটিন কি ধরনের প্রোটিন, সরল প্রোটিন। শেষ গেল। এবার আসো নাম শেষ, এবার আসো উদাহরণ। উদাহরণ আমি এভাবে পড়তাম, দেখো আমি কতগুলো উদাহরণ তোমাদের এখনই পড়াই দিচ্ছি। ফার্স্টেই পড়াই হিস্টোন। এই পিছনে এতক্ষণ যে ছবি টবি আঁকলাম, এই যে এতগুলো চ্যাপ্টার পড়াইলাম, তোমার মনে আছে হিস্টোন কোথায় ছিল? নিউক্লিক অ্যাসিডে ছিল না, ওই যে ডিএনএ আরএনএ এর সাথে প্যাচাইতো। তাহলে এই যে নিউক্লিক হিস্টোন, হিস্টোন পড়া শেষ। এবার আসে স্ক্লেরোপ্রোটিন, নামই বলছে স্ক্লেরো, মানে স্ক্লেরা জাতীয় জিনিসে থাকে, যেমন ত্বক, তারপরে ধরো এই যে বিভিন্ন ধরনের টেন্ডন, এগুলোতে। তাহলে স্ক্লেরোপ্রোটিন দেখো, কেরাটিন, টেন্ডন, এগুলো হলো স্ক্লেরোপ্রোটিন। দুইটা কিন্তু শেষ। চলে আছে এবার প্রোটামিন। আমি প্রোটামিন, এখানে একটা লাইন আছে, এরা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এখন আমাকে কিছুক্ষণ পরপরই তোমরা কোয়েশ্চেন করো, আপু প্রোটামিন সবচেয়ে ক্ষুদ্র না ইনসুলিন? সরল প্রোটিনের মধ্যে প্রোটামিন সবচেয়ে ছোট। বাট যদি তুমি আমাকে ওভারঅল বলো, যেখানে অপশনে প্রোটামিনও আছে ইনসুলিনও আছে, অ্যান্সার দিবে ইনসুলিন, ঠিক আছে? যদি তোমার কাছে কেউ প্রোটামিন অ্যান্সার চায়, তাহলে তার মানে অন্যান্য অপশন গুলোতে থাকবে হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন, এইটা। যদি এইভাবে দেয় যে নিচের কোনটা ক্ষুদ্র, তাহলে ইনসুলিন আর প্রোটামিন একসাথে দিবে না, এটা হলো ফার্স্ট কথা। যদি দিয়েও দেয়, অ্যান্সার ইনসুলিন দিবা। এই 7টার মধ্যে ক্ষুদ্র হলো প্রোটামিন, এটা বুঝাইছে। ক্লিয়ার? আসেন আসেন, ভুলে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু আবার পড়বা, আবার মুখস্থ হবে, আবার ভুলবা, আবার পড়বা, কোনো ব্যাপার না। আসো, তাহলে প্রোটামিন আমি এভাবে পড়তাম, দেখো প্রোটো ছোট, প্রোটো ছোট, প্রোটো ছোট। এটা একটা ছোট জায়গায় থাকে, কোথায়? একটা মাছ, তারও আবার শুক্রাণু, স্যামন মাছের শুক্রাণু, সালমিন। দেখছো? তাহলে হিস্টোনের এক্সাম্পল পারি, প্রোটামিনের পারি, স্ক্লেরোপ্রোটিনও গেল, 3টা শেষ। চলে আসছি আরেকটা, এই যে গ্লুটেলিন। গ্লুটেলিনের এক্সাম্পল আমি পড়তাম এইভাবে, গ্লুটেলিন নিন নিন, গ্লুটেলিন নিন নিন, গ্লুটেলিন নিন নিন। তাহলে টোটাল 2টা। দেখো গ্লুটেলিন নিন নিন মানে কি? গ্লুটেলিন থাকে গমের গ্লুটেলিন, চালের অরাইজেনিন, গ্লুটেলিন নিন নিন। 4টা এক্সাম্পল শেষ। প্রোলামিন শুধু রিডিং পড়বা, এত ইম্পর্টেন্ট না। বাকি থাকে পিচিরা অ্যালবুমিন আর গ্লোবিলিন, আর কিন্তু কিছু বাকি নাই। এই 2টা তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে, অ্যালবুমিন আর গ্লোবিউলিন। কষ্ট করে মুখস্থ করবা। যেমন ডিমের সাদা অংশে থাকে ওভালবুমিন, যেটা অ্যালবুমিন, আবার ডিমের কুসুমে থাকে হলো ওভোগ্লোবিলিন, যেটা হলো গ্লোবিলিন। তাহলে এটা একটু প্যাচ লাগে, কিন্তু তোমরা অ্যালবুমিন আর গ্লোবিলিন ঠাডা মুখস্থ করবা, এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে, প্লিজ দয়া করে মুখস্থ করবেন, ঠিক আছে? তাহলে আমাদের নাম শেষ, উদাহরণ শেষ। এখন প্রত্যেকটা তুমি যদি পড়ো, দেখো বৈশিষ্ট্য আছে, কেউ তাপে জমাট বাঁধে, কেউ পানিতে দ্রবণীয়, ঠিক আছে? আসো, এইগুলো আমি তোমাদের মনে রাখতে বলবো এইভাবে, এত কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র এই লাইনটা পড়বা, পানিতে দ্রবণীয়, এইভাবে লিখে রাখো পাশে, পিটিএইচ এ, পানিতে দ্রবণীয়, পিটিএইচ এ। আরেকটা লিখবা তাপে জমাট বাঁধে, এই দুটো পড়ার দরকার নেই, শুধু এটা পড়ো, পানিতে দ্রবণীয়, পিটিএইচ এ। এই পিটি মানে প্রোটামিন, এইচ মানে হিস্টোন, এ মানে অ্যালবুমিন। তাহলে যদি কোথাও কোয়েশ্চেন থাকে গ্লোবিলিন পানিতে দ্রবণীয়, মিথ্যা। হিস্টোন পানিতে দ্রবণীয়, সত্য। অ্যালবুমিন পানিতে দ্রবণীয়, সত্য। তাহলে পানিতে দ্রবণীয় এই 3টা, ঠিক আছে, পিটিএইচ এ। আর তাপ দিলে জমাট বাঁধে মেইন 2টাই, লিখে রাখো এ আর জি, মানে অ্যালবুমিন, গ্লোবিলিন, এই 2টাই তাপে জমাট বাঁধে। তাহলে আমি তোমাকে দিলাম স্ক্লেরোপ্রোটিন তাপে জমাট বাঁধে, মিথ্যা। কি গুলা যাচ্ছে, হয় পিচ্ছি, কি গুলা যাচ্ছে বলো, বলো। পানিতে দ্রবণীয় পিটিএইচ এ, আর তাপ দিলে জমাট বাঁধে এজি। তোমাকে কষ্ট হলেও এটা মুখস্থ রাখতে হবে। দেখো প্রোটিনের এক্সাম্পল মধ্যে গাঠনিক প্রোটিনের এক্সাম্পল ভালো মতো পড়বা, আর সরল প্রোটিন, এই 7টার ওখান থেকে গাঠনিক, এই এতটুকু পড়বা, বাকিগুলো এমনি মনে থাকবে, বিশ্বাস করো। হ্যাঁ, ওভালবুমিন, ওভোগ্লোবিলিন প্যাচ লাগে, এই জন্য ওইটা তোমাকে 5বার করে মুখস্থ করতে হবে, এটা তোমাকে মুখস্থ করতেই হবে, শর্টকাট নাই, ওটা শর্টকাট দিলে বাজে হয়ে যায়, এই জন্য দিই না, ঠিক আছে? তাহলে পিটিএইচ আর এটা হলো এজি। মোটামুটি আমাদের সরল প্রোটিন শেষ। চলে যাচ্ছে এরপর যৌগিক প্রোটিন। যৌগিক প্রোটিন বা যুগ্ম প্রোটিন মানে হলো প্রোটিনের সাথে আরো কিছু যুক্ত।
তুমি যদি এখানে নামগুলো খেয়াল করো, যৌগিক প্রোটিনের সবগুলোর নামের শেষে একটা কমন ওয়ার্ড আছে প্রোটিন, তাই তোমাকে যৌগিক প্রোটিনের এক্সাম্পল পড়তে হবে না। কিন্তু একটা ব্যতিক্রম আছে, দেখো উপরে স্ক্লেরোপ্রোটিন আছে না, এটা কিন্তু সরল প্রোটিন, তাহলে শুধুমাত্র স্ক্লেরোপ্রোটিন ব্যতিক্রম, বাদ বাকি যার নামের শেষে প্রোটিন আছে সেটাই যুগ্ম প্রোটিন। সো তোমার এটা মুখস্থ করার দরকার নাই। যেহেতু তুমি সরল প্রোটিন সবগুলো এক্সাম্পল পড়ছো, আমি তোমাকে আর প্যারা দিব না। যৌগিক প্রোটিন থেকে এতগুলো এক্সাম্পল লাগবে না, শুধু 4, 5, 6 একটু রিডিং পড়বা। স্পেশালি 6 নাম্বার ফসফোপ্রোটিন, ডিমের ভাইটালিন, দুধের ক্যাসিনোজেন প্রায় দেয়। 4, 5, 6 এক্সাম্পল গুলো রিডিং পড়বা, স্পেশালি ফসফোপ্রোটিন, ডিমের ভাইটালিন, দুধের ক্যাসিনোজেন। ওকে, যৌগিক প্রোটিন আর পড়ার দরকার নাই। চলে আসি উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। উদ্ভূত মানে অ্যামিনো অ্যাসিড থেকে না হয়ে প্রকৃতি থেকে মুক্ত অবস্থায় বিভিন্ন প্রোটিন পাওয়া যায়, তাদেরকে বলে উদ্ভূত প্রোটিন। তোমাদের এখানে টোটাল 4টা এক্সাম্পল দেয়া আছে, দেখো পেপটাইড, প্রোটিওস, পেপটন এবং ফাইব্রিন। এই যে তোমরা মনে মনে উফ উফ করতেছো না, এখন উফ উফ না করে পফ পফ করো, পফ পফ আপু পফ। পফ মানে দেখো প দিয়ে 3টা, পেপটাইড, প্রোটিওস, পেপটন আর ফ দিয়ে ফাইব্রিন, এই 4টা হলো উদ্ভূত প্রোটিন। পফ পফ করো, উফ করো না, পফ। পেপটাইড, প্রোটিওস, পেপটন, ফাইব্রিন, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দাও, আর 20 মিনিট লাগবে, ঠিক আছে? তারপর আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমরা সুন্দর মতো শাওয়ারটা নিয়ে রেস্ট নিয়ে মানে নামাজে যেতে পারবা। একটু কষ্ট করে মনোযোগ দাও, আমি শেষ করে দেবো। পফ, শেষ। এছাড়া এখান থেকে আর কিছু দরকার নাই। তাহলে এটা গেল আমাদের ভৌত গঠন এবং রাসায়নিক দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিন 3 প্রকার, সরল, যৌগিক, উদ্ভূত। চলে আছি গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন 2 প্রকার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। মাথায় রাখবা, মাথায় রাখবা, তুমি সারাদিন যা কিছু খাও সবই হলো প্রথম শ্রেণী। যেমন দেখো মাছ, মাংস, ডিম, দুধ, শুধুমাত্র এই সয়াবিনটা, বাদামটা একটু আলাদা করে মনে রাখবা, কারণ দ্বিতীয় শ্রেণী হলো সবগুলা, বাকি উদ্ভিজ্জ। উদ্ভিজ্জ কিন্তু সয়াবিনও হয়, বাদামও হয়, কিন্তু এগুলো কিন্তু প্রথম শ্রেণী। মনে রাখবা যা কিছু সারাদিন খাও সবই প্রথম শ্রেণী, এটা তো ইম্পর্টেন্ট না। এটাই ছিল 5 নাম্বার, ঠিক আছে? তাহলে আমাদের 5টা শ্রেণী বিভাগ শেষ। এরপরও কারো যদি কনফিউশন থাকে এখান থেকে পড়তে পারো, এই 7টা মুখস্থ করবা, এখান থেকে এটা মুখস্থ করবা, তাহলে বাদ বাকিগুলো যুগ্ম, শেষ। প্রোটিনের কাজ আমি কিচ্ছু পড়াবো না, কারণ আমি মানেই প্রোটিন, তুমি মানেই প্রোটিন, প্রোটিন আর প্রোটিন, আমরা প্রোটিনের স্তর, তাই না? এই যে আমার হাড্ডি গুটি প্রোটিন, এই যে আমি কথা বলছি হরমোন এনজাইম কাজ করছে, সবই প্রোটিন। দেখো এখান থেকে তুমি আলাদা করে যেটা মনে রাখবা সেটা হলো জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, যেমন ইনসুলিন একটা প্রোটিন, অ্যান্টিবডি একটা প্রোটিন। রুবিস্কোটা মনে রাখবা। এই যে পিগমেন্ট হিসেবে কাজ করে কোন প্রোটিন? রডোপ্সিন। 1 গ্রাম প্রোটিনে কয়ত ক্যালোরি থাকে? 4.1। এগুলো কিন্তু আসে। ইন্টারফেরন কি? প্রোটিন। এগুলো সবই প্রোটিন। সো এগুলো তুমি রিডিং পড়বা, আমি মুখস্থ করতে বলছি না। 4, 5, 6, 12, 13, 14 দেখাইছি। ওকে, চলে আছে এর পরের পেজে। জীবদেহের প্রোটিনের ভূমিকা, দেখো অনেকগুলো ভূমিকা আছে, এগুলো কিন্তু নতুন বইয়ে, পুরাতন বইয়ে এরকম পয়েন্ট আকারে দেয়া নাই, নতুন বইয়ে এভাবে দেয়া আছে, এবং যেগুলো দেয়া আছে একটু দাগাও কষ্ট করে, 5ও দাগাও, 5, 6, 7, 8 তো দেয় নাই, 9, 10, 11, 12 যা যা আছে সবই দাগাও। এইগুলো রিডিং দিবা 3 বার করে, 3 বার রিডিং পড়বা, এগুলো 3 বার রিডিং পড়বা, কিন্তু মুখস্থ করবা পিচ্চিরা 11, 12 এক্ষুনি মুখস্থ করো। 11, 12 আর এই যেটা 7। মানুষের দেহে একটা ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সার রক্ষা করার জন্য এখনো কিন্তু ক্যান্সার ওরকম ওষুধপত্র আবিষ্কার হয়নি, তারপরে যে কয়েকটা আবিষ্কার হয়েছে তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট। ব্লাড ক্যান্সার নিরাময় ইউজ হয় ইন্টারফেরন। ইন্টারফেরন ইম্পর্টেন্ট, এটা একটা প্রোটিন। এরপরে ধরো আমি একটা মাইক দিলাম নিজেকে, ঠিক এই যে ব্যথা পাইলাম না, সাথে সাথে আমার এখান থেকে একটা প্রোটিন রিলিজ হয়, যেন আমার ব্যথাটা আমি না বুঝি। এই ব্যথানাশক হিসেবে কাজ করে এন্ডোরফিন। ব্যথানাশক হিসেবে কাজ করে কে? এন্ডোরফিন। আর ধরো এই যে তোমরা এখন পড়তে পড়তে অনেক করে ঘুমায় গেছো, এই যে তোমাদের পড়তে পড়তে ঘুম আসতেছে, এই ঘুমানয়নকারী হলো একটা প্রোটিন, নাম হলো এস ফ্যাক্টর, ঠিক আছে? 8 নেই, এটা বইয়ের প্রিন্টিং মিস্টেক, আসলে 11টা আছে। হ্যাঁ, তাহলে এই কয়েকটা যেটা যেটা আমি দাগাইছি এই 3টা দাগা, এই যে 7, 11, 12 এই 3টা মুখস্থ করবা, ঠিক আছে? ইন্টারফেরন, এন্ডোরফিন, এস ফ্যাক্টর। প্রোটিয়মস কি দরকার নেই, একবার রিডিং করবা যে কোষ, টিস্যু বা জীব কর্তৃক উৎপাদিত প্রোটিনকে একত্রে সমষ্টি বলে প্রোটিয়মস, আর লাগবে না। খাদ্য তালিকার প্রোটিনের ভূমিকা তোমার পড়তে হবে না, কেন জানো? কারণ তুমি অ্যামিনো অ্যাসিড পড়ে ফেলছো। হ্যাঁ, আর ট্র্যাক করে গেছে, যা আমি থাকবোই না। তাও ব্যথা পাও কেন? এন্ডোরফিন কম রিলিজ হয় এই জন্য, মানে যত বেশি ব্যথা পাইছো তার চেয়ে এন্ডোরফিন এত বেশি, মানে নর্মাল ব্যথাগুলোকে নাশ করে, বাট অত বেশি ব্যথাকে নাশ করতে পারে না। ওকে, টোটাল 8টা হলো অত্যাবশ্যকীয়, এমটিভি ওই যে ফিল ওইটাই সেম, আর 12টা হলো আমাদের সংশ্লিষ্ট হয়। শিশুদের দিয়ে 10টা 10টা করে, এটাই লেখা আছে।
একটু পড়ে নিবা, এগুলো আমাদের পড়া শেষ অলরেডি। আচ্ছা, ছোট্ট একটা চার্ট দিয়ে আমরা আমি কি করতেছি আজকে, কি জানি হয়েছে আমার, ছোট একটা চার্ট দিয়ে আমরা আজকে প্রোটিন শেষ করব। এই যে সুন্দর একটা চার্ট, এই চার্ট কেউ পড়তে চায় না আমি জানি, তারপরে যদি খুব ইচ্ছা করে তোমরা এই ফার্স্ট এটা শুধু আদর্শ প্রোটিনের মানগুলো পড়তে পারো। এখন তোমরা আমাকে বলবো আপু কি বলতেছে, এগুলা এগুলো কি বলে আপু? না, আসলে তোমরা যদি ভালো মতো খেয়াল করতে তাহলে তোমাদের এটা ভুল হইতো না। তুমি যদি মানগুলো দেখো, মানগুলো এরকম দেখো, 2.3 একটা আছে, এর বাকিগুলা 2.9 দেখো দুইটা শেষ। 4.3 দুইটা আছে, 3টা আছে, 4.9 একটা, 2.3 2.9, 4.3 4.9, মানগুলো কিন্তু সব এরকমই। আর বাকি একটা আছে 1.4 ট্রিপ্টোফ্যান। পড়লে পড়তে পারো, না পড়লেও কোনো সমস্যা নাই, আমাদের প্রোটিন শেষ। আমরা আজকে স্টার্ট করবো এই যে লিপিড, এখন স্টার্ট করি লিপিড শেষ করে আমি তোমাদেরকে আবার একটু টাইম দেবো কোয়েশ্চেন করার। ওকে, লিপিড শেষ করে আমরা একটু কোয়েশ্চেন করবো। আমরা পড়ে ফেলতেছি লিপিড। তাহলে লিপিডটা কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়েই তৈরি হয়। লিপিড মোটামুটি দুই ভাগে বিভক্ত, একটা চর্বি আর তেল। এটা 20 ডিগ্রির উপর নির্ভর করে। 20 ডিগ্রির নিচে থাকলে চর্বি, 20 ডিগ্রির উপরে থাকলে তেল, মানে তরল থাকলে তেল, আর যদি কঠিন থাকে তাকে চর্বি বলে। আচ্ছা, চলে আসি লিপিডের বৈশিষ্ট্য। পিচিরা, লিপিডের বৈশিষ্ট্য পড়ার আগে আমি তোমাদেরকে একটা সিনারিও দিই। হ্যাঁ, ধরো আমাদের মানে আসছে আরেকজন, মনের ব্যথা কিভাবে কমাবো, পরীক্ষা দিয়ে কমাস। এখন এদিকে আসো আসো, ধরো আমরা বাসায় বিভিন্ন লিপিড ইউজ করি না, তার মধ্যে সবচেয়ে কমন হলো তেল। তুমি তেল নিলা, নিয়ে পানিতে ঢাললা, পানি গুলাইলা, তেল কি পানিতে গুলে যাবে? না, লিপিড পানিতে অদ্রবণীয়, সে তো পানিতে গলবেই না, উল্টা পানিতে কি করে? ভাসে। লিপিড পানিতে ভাসে কারণ সে পানি অপেক্ষা হালকা। ক্লিয়ার? লিপিড পানিতে অদ্রবণীয়, লিপিড পানিতে ভাসে কারণ সে পানি অপেক্ষা হালকা। এবং তুমি ধরো দুইটা চুলা আছে, দুইটাতে ফ্রাই প্যান দিলা, একটাতে মোম ছেড়ে দিলে, একটাতে বাটার, দুইটাই কিন্তু লিপিড, মোমো লিপিড, বাটার লিপিড। বাট কোনটা আগে গলে যায় জানো? বাটার আগে গলে না। কারণ কি জানো? মোমের ওজনটা বাটারের চেয়ে একটু বেশি, তাহলে যার ওজন বেশি তাকে ভাঙতে বেশি তাপ দিতে হয়, তাহলে তার গলনাঙ্ক বেশি। ক্লিয়ার? তাহলে আমি যেগুলো বলতেছিলাম, লিপিড পানিতে অদ্রবণীয়, বাদ বাকি সবকিছুতে লিপিড দ্রবণীয়। দেখতেছে যে সবকিছু, খালি মনে করো পানিতে অদ্রবণীয়। লিপিড পানিতে ভাসে কারণ সে পানি অপেক্ষা হালকা। লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নাই, আণবিক ওজন বাড়ার সাথে সাথে এদের গলনাঙ্ক বাড়তে থাকে। ক্লিয়ার? যত বেশি ওজন তত বেশি গলনাঙ্ক বাড়তে থাকে। আরেকটা আছে কি জানি, যে বর্ণহীন, গন্ধহীন, স্বাধীন, অবশ্যই এগুলো কোনো কিছু নাই। ক্লিয়ার? এটা একটু আলাদা করে মনে রাখবা যে সুদান 3 একটা রিয়েজেন্ট, মানে একটা বিক্রিয়ক, এটার সাথে লিপিড মানে যদি যুক্ত করো লাল বর্ণ ধারণ করে, মানে লিপিড প্লাস সুদান 3 ইকুয়ালস টু লাল। এটা মনে রাখবা, লিপিড প্লাস সুদান 3 ইকুয়ালস টু রেড, লাল বর্ণ ধারণ করে। ঠিক আছে? এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। তাহলে লিপিড পানিতে ভাসে, সে পানি অপেক্ষা হালকা, লিপিডের গলনাঙ্ক আণবিক ওজনের সাথে সাথে বাড়ে, এবং সুদান 3 এর সাথে এটা লাল বর্ণ ধারণ করে। এখান থেকে লিপিডের গঠন পড়ার কোনো দরকার নেই, কারণ আমরা এই লিপিডের শ্রেণী বিভাগের মধ্যে এগুলো পড়বো। ঠিক আছে? চলে আছে এরপর রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে লিপিড 3 প্রকার: সরল, যৌগিক, উদ্ভূত। সরল মানে শুধু লিপিড, যৌগিক মানে লিপিডের সাথে আরকে যুক্ত, উদ্ভূত মানে অন্য কোনো উৎস থেকে তৈরি। ঠিক আছে? এবার আসো আণবিক গঠন অনুসারে লিপিড 5 প্রকার। পিচ্ছেরা, এই যে 5টা দেখতেছো না, এই 5টা উপরের 3টা থেকে খাবলায় 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 আনছে। তো এই 5টা তুমি মুখস্থ না করলেও হবে, জাস্ট জেনে রাখো আণবিক গঠন অনুসারে লিপিড 5 প্রকার, আর এমনি রাসায়নিক গঠন অনুসারে লিপিড 3 প্রকার। ঠিক আছে? এতটুকু জানলেই হবে। এই তিনটার মধ্যে যৌগিক মানে এই প্রোটিনের মধ্যে যেমন সরল প্রোটিন সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, লিপিডের মধ্যে সেরকম উদ্ভূত লিপিডটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? লিপিডের মধ্যে উদ্ভূত লিপিড সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা সবই পড়বো, বাট উদ্ভূতটা ভালো মতো পড়বো। আমরা স্টার্ট করছি সরল লিপিড দিয়ে। পিচিরা, এই তিনটাই মেনলি পড়বা, আণবিক গঠন অনুসারে পড়ার দরকার নাই। আমরা স্টার্ট করতেছি সরল লিপিড দিয়ে। সরল লিপিডের এখানে 2 লিখে গোল করো, 2। দেখবা সরলের এখানে যা কিছু থাকবে সবই 2 2 2। যেমন সরল লিপিডকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, স্নেহদ্রব্য, মোম। এই স্নেহদ্রব্যকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, চর্বি এবং তেল। এই স্নেহদ্রব্যের অপর নাম পিচিরা দাগায় রাখো, ট্রাইগ্লিসারাইড এবং নিউট্রাল লিপিড। ট্রাইগ্লিসারাইড, নিউট্রাল লিপিড। আমরা যে কিছুক্ষণ পর লিপিড প্রোফাইল পড়বো, ওখানে দেখবা ট্রাইগ্লিসারাইড আছে। ট্রাইগ্লিসারাইড একটা সরল লিপিড, যেটার অপর নাম স্নেহদ্রব্য। ক্লিয়ার? তাহলে সরল লিপিডকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, স্নেহদ্রব্য, মোম। স্নেহদ্রব্যকে ভাগ করা যায় 2 ভাগে, ট্রাইগ্লিসারাইডকে মানে ট্রাইগ্লিসারাইডকে 2 ভাগে ভাগ করা যায়, চর্বি, তেল। এই চর্বি তেল দুজনেরই তাপমাত্রা 20 ডিগ্রি, মানে গলনাঙ্ক
যদি কঠিন থাকে তাহলে চর্বি, 20 ডিগ্রিতে যদি তরল থাকে তাকে তেল বলে। কিন্তু এখানে আসলে মেইন পড়া আরেকটা, তাহলে পার্থক্যটা কোথায়? কেন একজন কঠিন একজন তরল? দুইজনই 20 ডিগ্রিতে আছে, তাই না? এটাও কিন্তু 20 ডিগ্রি। তাহলে এখানে পার্থক্য হলো একজন সম্পৃক্ত, একজন অসম্পৃক্ত। তোমরা তেলের পাশে এখানে কষ্ট করে লিখো, তেলের পাশে লিখো আতেল। আতেল, এই আতেল মানে কি জানো? তেল অসম্পৃক্ত, তাই এটা তরল। আর চর্বি সম্পৃক্ত। এবার মনে একবার এটা সত্য মিথ্যে চেঞ্জ করে দেয়। আতেল, আতেল মানে তেল অসম্পৃক্ত, চর্বি সম্পৃক্ত। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। এই দুইটাই হলো স্নেহদ্রব্যের আন্ডারে। চর্বি তেলের পার্থক্য দেয়া, এটা তো জানো 20 ডিগ্রি 20 ডিগ্রি। তোমরা এই 4 নাম্বার পয়েন্টটা পড়বা যে চর্বির গলনাঙ্ক অনেক উপরে চলে যায় 70-এ, আর তেলের গলনাঙ্ক কম, তরল যেহেতু 5-এও নেমে যায়। ঠিক আছে, আর লাগবে না। ট্রাইগ্লিসারাইডে যাচ্ছে পিচ্চিরা, ট্রাইগ্লিসারাইড বা স্নেহদ্রব্যতেই আসি। এটার উপরে এখানে একটা কষ্ট করে একটা লাইন লিখো, আলি। আলি, সবাই কষ্ট করে লিখো। এই যে স্নেহদ্রব্য, একটা তো গেল চর্বি তেল, এটা হলো গলনাঙ্কের উপর ভিত্তি করে। আবার এটার ফ্যাটি অ্যাসিডে কতটুকু হাইড্রোকার্বন চেইন আছে, মানে এদের কয়টা বন্ড আছে, এটার উপর ভিত্তি করে এই স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইডকে আরো 2 ভাগে ভাগ করা যায়। যদি এদের কোনো ডাবল বন্ড না থাকে তাকে বলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর যদি ডাবল বন্ড থাকে বা ডাবল বা বেশি থাকে তাকে বলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড, তুমি মনে রাখো আন ইকুয়ালস টু আলি, আন ইকুয়ালস টু আলি। আন মানে আনস্যাচুরেটেড, ডাবল বন্ড, এই যে আনস্যাচুরেটেডে ডাবল বন্ড থাকে, এই জন্য এখানে ডাবল দেয়া আছে। আনস্যাচুরেটেডে ডাবল বন্ড থাকে, আনস্যাচুরেটেড ডাবল বন্ড থাকে। এই আনস্যাচুরেটেড এর অপর নাম হলো অত্যাবশ্যকীয় লিপিড, যেটার এক্সাম্পল মনে একবার লি দিয়ে লিনোলিক আর একটা লিনোলেনিক। দেখো অনেক কিছু পড়লাম। আনস্যাচুরেটেডে ডাবল বন্ড থাকে, এরা অত্যাবশ্যকীয়। এদের এক্সাম্পল লিনোলিক, লিনোলিনিক, লিনোলিক, লিনোলিনিক। ক্লিয়ার? তাহলে স্যাচুরেটেডে কি ডাবল বন্ড থাকে না, এদের এক্সাম্পল লি দিয়ে না, অন্য কিছু যেমন স্টিয়ারিক অ্যাসিড এগুলা। ঠিক আছে, তাহলে এইখান থেকে এতটুকু, এই পর্যন্ত ছিল আমাদের স্নেহদ্রব্য। চলে আছি সিস ট্রান্সফার পড়ার দরকার নেই, চলে আছি মোম। মোম থেকে এটা পড়বা যে মোমে কয়টা কার্বন থাকে, 24 থেকে 36। বা যদি বলে মোমে ফ্যাটি অ্যাসিড কয়টা থাকে, 14 থেকে 36। মোমে কার্বন থাকে 24 থেকে 36, বাট মোমে ফ্যাটি অ্যাসিড থাকে 14 থেকে 36টা। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবা, কার্বন বলে 24 দিবা, ফ্যাটি অ্যাসিড বলে 14 দিবা। এই স্নেহদ্রব্য আর মোম, মোমের কাজ তোমরা জানো, পাতার উপরে থাকে, প্রতিরোধক হিসেবে থাকে, কিউটিন সুবেরিন জাতীয় থাকে, অনেক কিছু, এটা একটু রিডিং করবা। এই স্নেহদ্রব্য আর মোম এই দুটোই হলো সরল লিপিড। চলে আছে যৌগিক। যৌগিক লিপিড মানে লিপিডের সাথে আরো কিছু যুক্ত আছে, যেমন ফসফোলিপিড মানে লিপিড প্লাস ফসফেট, গ্লাইকোলিপিড লিপিড প্লাস মানে কার্বোহাইড্রেট, সালফোলিপিড সালফার, লিপোপ্রোটিন লিপিডের সাথে প্রোটিন। শুধুমাত্র এগুলোর এক্সাম্পল লাগবে পিচ্চিরা, আর কিছু না। যেমন ফসফোলিপিডের এক্সাম্পল লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। এখানে একটা স্টার চিহ্ন দাও, আমি কোয়েশ্চেন করব ফসফোলিপিডের এক্সাম্পল দাও। 3টা এক্সাম্পল দেয়া আছে, তাহলে এই 3টা থেকে বাকি আরেকটা যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। যে নিচের কোনটা ফসফোলিপিড নয়, লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, এটা বাদে যেটা থাকবে সেটাই অ্যান্সার, লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। ঠিক আছে, এই 3টা হলো ফসফোলিপিডের এক্সাম্পল। ফসফোলিপিডের কাজগুলো ইম্পর্টেন্ট, যদি আমি কাজটা এখানে আনি নাই, বাট কাজটা ইম্পর্টেন্ট আছে। যে ওই যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আয়ন বাহক হিসেবে কাজ করে, একটু জাস্ট রিডিং পড়বা ফসফোলিপিডের কাজ। ঠিক আছে, ফসফোলিপিডের কাজ শুধু একবার রিডিং করবা, বাট এই 3টা যেন ভুল না হয়, লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। গ্লাইকোলিপিড মানে ফসফেটের মানে লিপিডের সাথে গ্লাইকোজেন থাকে, মানে গ্লুকোজ বা গ্যালাক্টোজ থাকে। এটার একটাই এক্সাম্পল, একটা না দুইটা, সূর্যমুখী ও তুলার বীজ। গ্লাইকোলিপিডের এক্সাম্পল সূর্যমুখী, তুলার বীজ। সালফোলিপিডের একটাই এক্সাম্পল ক্লোরোপ্লাস্ট, সালফোলিপিড, ক্লোরোপ্লাস্ট। পিছিয়ে তোমরা উল্টোপাল্টা কমেন্ট করো না, আমি শেষ করছি, কিছুক্ষণ লাগবে, লাস্ট টপিকসে চলে আসছে এনজাইম, তাহলে শেষ হবে। ওকে, আর লিপোপ্রোটিনের এক্সাম্পল মানে তোমরা সবসময় বলো যে লিপোপ্রোটিন হলো সবগুলো বাইরের লেয়ার। তাহলে দেখো যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো আবরণীতে যেটা থাকে এটা হলো লিপোপ্রোটিন। ঠিক আছে, এই 4টা শুধু এক্সাম্পল পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। চলে আসি লিপিড প্রোফাইল। অনেকে বলে লিপিড প্রোফাইলটা কি, দেখবা যাদের কোলেস্টেরলের সমস্যা, মানে যারা অনেক বেশি চর্বি জাতীয় খাবার খায়, বার্গার, পিৎজা সারাক্ষণ খাইতে থাকে যেমন আমি, তাদের অনেক সময় কোলেস্টেরলের সমস্যা হয়। তারা যদি কোনো ডাক্তারের কাছে যায়, তারা একটা টেস্ট করতে দেয়, সেটাকে বলে লিপিড প্রোফাইল, যেখানে টোটাল 4টা জিনিস দেখা হয়। 4টা জিনিস কি কি, এটা তোমার মুখস্থ রাখতে হবে। টোটাল কোলেস্ট্রল, HDL, LDL, ট্রাইগ্লিসারাইড। টোটাল কোলেস্ট্রল, HDL, LDL,
ট্রাইগ্লিসারাইড। তোমাদের এইভাবেই কোয়েশ্চেন আসছিল 2019 সালে, এই জন্য হাসান স্যার চেঞ্জ করে এইভাবেই দিয়েছে। আগে কিন্তু বক্সটা অন্যরকম ছিল। এই চারটার মধ্যে টোটাল কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল, ট্রাইগ্লিসারাইড, এই চারটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইচডিএল। এইচডিএল বেশি থাকা ভালো, তাই দেখো এটাই শুধুমাত্র 40-এর বেশি, বাদ বাকিগুলো কিন্তু কম। দেখতেছো, একটা 200 কম, একটা 100, 150। এগুলো মুখস্থ করা ভালো, বাট অ্যাটলিস্ট ডিজায়ারেবলটা মনে রাখা ভালো, ঠিক আছে? ভুল করবা না। ওকে, তো এই চারটা ভালো মতো পড়বা, স্পেশালি এইচডিএল বেশি ভালো, এই জন্য একটু বেশি থাকে। ওকে, তাহলে এটা হলো লিপিড প্রোফাইল। এই চারটার নাম পড়বা, ডিজায়ারেবল গুলো পড়বা। উদ্ভূত বা উৎপাদিত লিপিড, আমি অলরেডি বলছি যে এই তিনটা মানে সরল যৌগিক আর উদ্ভূতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো উদ্ভূত লিপিড। এই উদ্ভূত লিপিড তিনটা আছে, টোটাল তিনটা। এই তিনটা মনে রাখার জন্য পিচ্ছিরা একটা ওয়ার্ড লিখো সবাই, এই উদ্ভূত লিপিডের পাশেই লিখো টোস্টার। টোস্টার, টোটাল তিনটা উদ্ভূত লিপিড আছে। টোস্টার, আমি একটু ছোট করি, এই যে টোস্টার। টোস্টারের ট দিয়ে টারপিন, স্ট দিয়ে স্টেরয়েড, র দিয়ে রাবার, টারপিন, স্টেরয়েড, রাবার। টারপিন, স্টেরয়েড, রাবার। তোমরা লিখো টোস্টার, এখানে লিখো 10 থেকে 40, আর এখানে লিখো 3000 থেকে 6000, 3000 থেকে 6000। যদি আল্লাহ, যদি স্টারের নিচে কিছু নাই, তারপর তুমি লিখো 27 থেকে 29, লিখে রাখো, আমি বলতেছি প্রত্যেকটা। হ্যাঁ, টোস্টার, টোস্টারের ট দিয়ে টারপিন, স্ট দিয়ে স্টেরয়েড, র দিয়ে রাবার। প্রত্যেকটার নিচে এটা কয়টা আইসোপ্রিন যৌগ নিয়ে তৈরি এটা দেয়া আছে। টারপিনসে থাকে 10 থেকে 40টা, স্টেরয়েডে থাকে 27 থেকে 29টা, আর রাবারে থাকে 3000 থেকে 6000। টোস্টার, ঠিক আছে? 3000 থেকে 6000 এটা রাবারে থাকে। ওকে, তাহলে দেখো উদ্ভূত লিপিডের মধ্যে স্টেরয়েড ফার্স্টে। স্টেরয়েড হলো, এখানে আমি যদিও 27 থেকে 29 লিখছি, এটা হাসান স্যারের বইয়ে নাই, বাট আজিবুর স্যার অথবা আজমল স্যারের বইয়ে আছে যে কয়টা আইসোপ্রিন যৌগ থাকে। আইসোপ্রিন যৌগ মানে উদ্ভূত লিপিডের একক। আইসোপ্রিন একটা যৌগ যেখান থেকে লিপিডটা উদ্ভূত হয়, তাদের সংকেত C5H8। ওকে, এই স্টেরয়েডে থাকে 27 থেকে 29টা। এই স্টেরয়েড অনেক রকম আছে, যেমন কোলেস্ট্রল, স্টিগমাস্ট্রল, আর্গাস্ট্রল, বিটা সিস্টারস্ট্রল, ডিজিটালিন। এগুলো সবই হলো স্টেরয়েডের এক্সাম্পল, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোলেস্টেরল এবং ডিজিটালিন। হৃৎপিণ্ডের চিকিৎসায় কোন স্টেরয়েড ইউজ হয়? ডিজিটালিন আসে। হৃৎপিণ্ডের চিকিৎসায় কোনটা ইউজ হয়? ডিজিটালিন, ঠিক আছে? আর কোলেস্টেরল তো এখন আমরা পড়বই। কোলেস্টেরল আমাদের সবার দেহে আছে। টোটাল 2 রকম কোলেস্টেরল মেইনলি থাকে, একটা এলডিএল, একটা এইচডিএল। তোমরা সবাই এই জায়গাটায় ছবির এখানে একটা লাইন লিখো, তাহলে এই প্যারা পড়া শেষ। লিখো এইচডিএল ভালো স্ত্রী, লিখো এইচডিএল ভালো স্ত্রী, সবাই লিখো এইচডিএল ভালো স্ত্রী। তার মানে মানুষের দেহে কোনটা বেশি থাকা ভালো, এইচডিএল না এলডিএল? এইচডিএল ভালো। কাদের দেহে বেশি থাকে? মেয়েদের সবই ভালো, যার মধ্যে এইচডিএল একটা, ঠিক আছে? মেয়েদের সবই ভালো, যার মধ্যে এইচডিএল একটা। তাহলে এইচডিএল বেশি থাকা ভালো, কাদের দেহে বেশি থাকে? মেয়েদের। তাই মেয়েদের দেহে হৃদরোগ কম হয়। তোমরা যে এই যে কিছুদিন পর শোনো হার্ট অ্যাটাক হয়েছে বা এটা হয়েছে ওইটা হয়েছে, এটা কি ছেলেদের হয়? না, এটা কিন্তু মেয়েদের হয়, ঠিক আছে? মেয়েদের কিন্তু মানে মেয়েদের হয় না, ছেলেদের হয়। তাহলে মেয়েদের কিন্তু এইচডিএল বেশি থাকে, এই জন্য আমাদের হৃদরোগ কম হয়। দেখো, মেয়েদের করোনারি থ্রম্বোসিস ছেলেদের বেশি হয়, মেয়েদের অনেক কমে যায়, ঠিক আছে? ভালো জিনিস খারাপ জায়গায় বেশি, এটা কি লিখলা? ধরে মাইক দিব, তুমি কি আমাকে খারাপ বলতেছো? এত সাহস, মধ্য একটা ভূত। তাহলে আসো, এই যে কোলেস্ট্রলের স্বাভাবিক মাত্রা 0.15 থেকে 1.20। কোলেস্ট্রল আমাদের দেহে কত পার্সেন্ট থাকে? 0.15 থেকে 1.20%। 0.15 থেকে 1.20%। এই কোলেস্ট্রলের মধ্যে এইচডিএল ভালো, যেটা মেয়েদের বেশি থাকে, তাই মেয়েদের হৃদরোগ কম হয়। একবারে পড়বা এবং কোলেস্ট্রলের স্বাভাবিক মাত্রা পড়বা, ঠিক আছে? আসো, টারপিনস অলরেডি পড়ে ফেলছি, 10 থেকে 40টা। টারপিনসের এক্সাম্পল পুদিনা আর তুলসী আছে, আরেকটা তুমি লিখে রাখতে পারো পাইনাস। পুদিনা তুলসী তো দেয়া আছে, সাথে আরেকটা লিখে রাখো পাইনাস, সাইকাস পাইনাস শুনে পাইনাস। তাহলে পাইনাস, পুদিনা, তুলসী, এই সবগুলোই হলো টারপিনস। রাবারে থাকে 3000 থেকে 6000। রাবারের একটা বৈজ্ঞানিক নাম আছে হেভিয়া ব্রাজিলিয়ানসিস, ব্রাজিল থেকে রাবার এসেছে, এইভাবে মনে রাখবা। তাহলে এই তিনটা টারপিন, স্টেরয়েড, রাবার, এই তিনটা হলো উদ্ভূত লিপিড। তাহলে আমাদের মোটামুটি লিপিড শেষ। তুমি যদি এখানে একটু খেয়াল করো, ভিন্নধর্মী কিছু লিপিড আছে, যার মধ্যে একটা হলো ক্যারোটিনয়েডস। বিটা ক্যারোটিন গাজরে থাকে। এই বিটা ক্যারোটিনের একটা ইম্পর্টেন্ট কাজ হলো রডোপসিন তৈরি করা। তাহলে আমাদের চোখে রডোপসিন তৈরি করে কোন লিপিড? বিটা ক্যারোটিন।
ঠিক আছে, বিটা ক্যারোটিন যেটা ভিটামিন এর সাথে মিলে রডোপসিন তৈরি করে, এটা একটু মনে রাখবা। স্টেরয়েডের এক্সাম্পল আছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, বাকি রিডিং পড়বা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আর ভিটামিন আছে, কোন কোন ভিটামিন পানিতে দ্রবণীয়, কোন কোনগুলো লিপিডে দ্রবণীয়। তোমরা এখানে একটা ওয়ার্ড লিখে রাখো, WBC। আমি জানি তোমরা পারো, তাও ডাব্লু মানে ওয়াটার সলিউবল, কারা? ভিটামিন বি, ভিটামিন সি, এই দুটা পানিতে দ্রবণীয়, বাদ বাকি সব ADE কে আডেক, ওটা লিপিডে দ্রবণীয়। ঠিক আছে, এই দেখো এখানে লেখা আছে ADE, এটা হলো পানিতে অদ্রবণীয়, আর BC হলো পানিতে দ্রবণীয়। এই মোটামুটি। এরপরে লিপিডের কতগুলো ভূমিকা দেওয়া আছে, কোনো দরকার নেই, যেটা এটা অলরেডি পড়ছি, গ্লাইকোলিপিডটা পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। এই চারটা দিয়ে আমরা লিপিড শেষ করব। ঠিক আছে, আমি বলছি হৃদরোগের কথা, ভালো খারাপের কথা কিন্তু আমি বলেছি মেয়েরা ভালো, আমি কিন্তু বলি নাই যে আমি খারাপ, এটা আমি কখনোই বলিনি। মুখ ফুসকে বের হয়েছে এইটাই যে মেয়েদের হৃদরোগ কম হয়, মানে মেয়েদের হৃদরোগ বেশি হয়, এটা বই বের হয়েছে। তুমি ভুল বলেছো পিচ্ছি, তুমি ভুল বলেছো। আসো এখান থেকে তোমরা যদি কিছু পড়তেই চাও সেটা হবে উদাহরণ, যেমন ফ্যাটি অ্যাসিডের উদাহরণ স্টিয়ারিক অ্যাসিড অলরেডি পড়ছো, লিনোলিকও হতে পারে, ফ্যাটের এক্সাম্পল বাটার, লিপিড বাইলার। মানে যদি এর পরও কারণ না আরো পড়তে ইচ্ছা করে, সে কাজ করতে পারো। ঠিক আছে, এগুলো একটু 3-4 বার রিডিং পড়বা, তাহলেই হবে, বারবার পড়তে হবে না। ওকে, লিপিড শেষ, আমরা এনজাইম স্টার্ট করব। তার আগে এই পর্যন্ত একটু বাকি আছে, বেশিক্ষণ লাগবে না, আর ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 10 মিনিট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে আমাকে একটু কষ্ট করে জানাও। ভিটামিন বলেছি যে মাত্র 2টা ভিটামিন পানিতে দ্রবণীয়, বিসি, WBC। এই WBC মানে হোয়াইট ব্লাড সেল না, এই WBC মানে ডাব্লিউ দিয়ে ওয়াটার সলিউবল, ভিটামিন বি আর ভিটামিন সি, এটা বুঝাইছে। আচ্ছা, মেয়ে ছেলে সবাই ভালো আছে, যারা পড়ালেখা করে সবাই ভালো। আসো, শেষ কথা, এখন আসো। এর আগে কারো কোনো কোয়েশ্চেন আছে? অল ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও বলছি এখানে অনেক ইনফরমেশন, বাট আমি ট্রাই করতেছি আমি যেভাবে পড়ছি ওইভাবে পড়ার। আমি জানি এটা পড়তে তোমাদের কষ্ট হবে, বাট একটা জিনিস যখন পড়ে মুখস্থ হবে না, সেটা 5 বার পড়বা, একসাথেই বসে বসে পড়বা, একটু না একটু মনে পড়বেই। ঠিক আছে, লিপিডের ভূমিকা কত নাম্বার পড়বা? এই যে এখানে নাম্বার তো দেয়া নাই, 3 নাম্বার আর 5 নাম্বার দেখাইছি। ঠিক আছে, হ্যাঁ অনেক পড়া, একটু কষ্ট করে পড়তে হবে। ওকে, আমরা এনজাইমে চলে যাই। ব্যতিক্রম ছিল সুক্রোজ, ডিঅক্সিরাইবোজ, র্যাফিনোজ, এই 3টা ব্যতিক্রম ছিল। থ্যাংক ইউ। চলো এনজাইম স্টার্ট করি। এনজাইম আমি ফার্স্টেই দাগাচ্ছি, এনজাইম শব্দটা কে প্রথম ইউজ করেছে? বিজ্ঞানী কোন? 1878। যখন আমি নর্মালি ক্লাস নিতাম, মানে অনলাইনে না, যখন তোমরা সামনে থাকতো স্টুডেন্টরা, তখন আমি ওদেরকে গিয়ে জিজ্ঞেস করতাম, বলো কোন বিজ্ঞানী এনজাইম বের করছে, কোন বিজ্ঞানী, কোন? HDL ভালো, কাদের দেহে বেশি থাকে? মেয়েদের সবই ভালো, যার মধ্যে HDL একটা। ঠিক আছে, মেয়েদের সবই ভালো, তাদের সংকেত C5 পড়ে ফেলছি 10 থেকে 40টা। টার্পিনসের এক্সাম্পল পুদিনা আর তুলসী আছে, আরেকটা তুমি লিখে রাখতে পারো পাইনাস। পুদিনা তুলসী তো দেয়া আছে, সাথে আরেকটা লিখে রাখো পাইনাস, সাইকাস পাইনাস পুদিনা পাইনাস, তাহলে পাইনাস, পুদিনা, তুলসী, এই সবগুলোই হলো টার্পিনস। রাবারে থাকে 3000 থেকে 6000। রাবারের একটা বৈজ্ঞানিক নাম আছে হেভিয়া ব্রাজিলিয়ানসিস, ব্রাজিল থেকে রাবার এসেছে, এইভাবে মনে রাখবা। তাহলে এই 3টা টার্পিন, স্টেরয়েড, রাবার, এই 3টা হলো উদ্ভূত লিপিড। তাহলে আমাদের মোটামুটি লিপিড শেষ। তুমি যদি এখানে একটু খেয়াল করো, ভিন্নধর্মী কিছু লিপিড আছে, যার মধ্যে একটা হলো ক্যারোটিনয়েডস, বিটা ক্যারোটিন গাজরে থাকে। এই বিটা ক্যারোটিনের একটা ইম্পর্টেন্ট কাজ হলো রডোপসিন তৈরি করা। তাহলে আমাদের চোখে রডোপসিন তৈরি করে কোন লিপিড? বিটা ক্যারোটিন। ঠিক আছে, বিটা ক্যারোটিন যেটা ভিটামিন এর সাথে মিলে রডোপসিন তৈরি করে, এটা একটু মনে রাখবা। স্টেরয়েডের এক্সাম্পল আছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, বাকি রিডিং পড়বা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আর ভিটামিন আছে, কোন কোন ভিটামিন পানিতে দ্রবণীয়, কোন কোনগুলো লিপিডে দ্রবণীয়। তোমরা এখানে একটা ওয়ার্ড লিখে রাখো, WBC। আমি জানি তোমরা পারো, তাও ডাব্লু মানে ওয়াটার সলিউবল, কারা? ভিটামিন বি, ভিটামিন সি, এই দুটা পানিতে দ্রবণীয়, বাদ বাকি সব ADE কে আডেক, ওটা লিপিডে দ্রবণীয়। ঠিক আছে, এই দেখো এখানে লেখা আছে ADE, এটা হলো পানিতে অদ্রবণীয়, আর BC হলো পানিতে দ্রবণীয়। এই মোটামুটি। এরপরে লিপিডের কতগুলো ভূমিকা দেয়া আছে, কোনো দরকার নেই, যেটা এটা অলরেডি পড়ছি, গ্লাইকোলিপিডটা পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। এই চারটা দিয়ে আমরা লিপিড শেষ করব। ঠিক আছে, আমি বলছি হৃদরোগের কথা, ভালো খারাপের কথা কিন্তু আমি বলেছি মেয়েরা ভালো, আমি কিন্তু বলি নাই যে আমি খারাপ, এটা আমি কখনোই বলিনি। মুখ ফুসকে বের হয়েছে এইটাই যে মেয়েদের হৃদরোগ কম হয়, মানে মেয়েদের হৃদরোগ বেশি হয়, এটা বই বের হয়েছে। তুমি ভুল বলেছো পিচ্ছি, তুমি ভুল বলেছো। আসো, এখান থেকে তোমরা যদি কিছু পড়তেই চাও সেটা হবে উদাহরণ, যেমন ফ্যাটি অ্যাসিডের উদাহরণ স্টিয়ারিক অ্যাসিড অলরেডি পড়ছো, লিনোলিকও হতে পারে, ফ্যাটের এক্সাম্পল বাটার, লিপিড বাইলার। মানে যদি এর পরও কারণ না আরো পড়তে ইচ্ছা করে, সে কাজ করতে পারো। ঠিক আছে, এগুলো একটু
3-4 বার রিডিং পড়বা তাহলেই হবে, বারবার পড়তে হবে না। ওকে, লিপিড শেষ, আমরা এনজাইম স্টার্ট করব। তার আগে এই পর্যন্ত একটু বাকি আছে, বেশিক্ষণ লাগবে না, আর ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 10 মিনিট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে আমাকে একটু কষ্ট করে জানাও। ভিটামিন বলেছি যে মাত্র 2টা ভিটামিন পানিতে দ্রবণীয়, বিসি, ডাব্লিউবিসি। এই ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল না, এই ডাব্লিউবিসি মানে ডাব্লিউ দিয়ে ওয়াটার সলিউবল, ভিটামিন বি আর ভিটামিন সি, এটা বুঝাইছে। আচ্ছা, মেয়ে ছেলে সবাই ভালো আছে, যারা পড়ালেখা করে সবাই ভালো। আসো, শেষ কথা, এখন আসো। এর আগে কারো কোনো কোয়েশ্চেন আছে? অল ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও বলছি এখানে অনেক ইনফরমেশন, বাট আমি ট্রাই করতেছি আমি যেভাবে পড়ছি সেভাবে পড়ার। আমি জানি এটা পড়তে তোমাদের কষ্ট হবে, বাট একটা জিনিস যখন পড়ে মুখস্থ হবে না, সেটা 5 বার পড়বা, একসাথেই বসে বসে পড়বা, একটু না একটু মনে পড়বেই। ঠিক আছে? লিপিডের ভূমিকা কত নাম্বার পড়বা? এই যে এখানে নাম্বার তো দেয়া নাই, 3 নাম্বার আর 5 নাম্বার দেখাইছি। ঠিক আছে, হ্যাঁ অনেক পড়া, একটু কষ্ট করে পড়তে হবে। ওকে, আমরা এনজাইমে চলে যাই। ব্যতিক্রম ছিল সুক্রোজ, ডিঅক্সিরাইবোজ, র্যাফিনোজ, এই 3টা ব্যতিক্রম ছিল। থ্যাংক ইউ। চলো এনজাইম স্টার্ট করি। এনজাইম আমি ফার্স্টেই দাগাচ্ছি, এনজাইম শব্দটা কে প্রথম ইউজ করেছে? বিজ্ঞানী কোন? 1878। যখন আমি নর্মালি ক্লাস নিতাম, মানে অনলাইনে না, যখন তোমরা সামনে থাকতো স্টুডেন্টরা, তখন আমি ওদেরকে গিয়ে জিজ্ঞেস করতাম, বলো কোন বিজ্ঞানী এনজাইম বের করছে, কোন বিজ্ঞানী, কোন বিজ্ঞানী, মানে তাকে আমি বলে দিচ্ছি কোন বিজ্ঞানী, তাও বলতে পারতো না, বউ আপু বিজ্ঞানী কোন, বলেই তো দিলাম কোন বিজ্ঞানী, বিজ্ঞানী কোন সর্বপ্রথম এনজাইম শব্দটা ব্যবহার করেছে। আর সর্বপ্রথম এনজাইম কোথায় আবিষ্কার হয় জানি না, বাট তোমার বইয়ে সর্বপ্রথমের কথা লেখা আছে ইস্টে জাইমেজ আবিষ্কৃত হয় 1897। তুমি এটাই মনে রাখো, ইস্টে জাইমেজ কত সাল? 1897 সাল। আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হলো এনজাইমের বৈশিষ্ট্য বা ধর্ম, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করার আগে তুমি যদি একটু মনোযোগ দাও যে তুমি ছোটবেলায় কি কি পড়ছো, দেখবো তোমার এখানকার পয়েন্ট সব পড়া শেষ। যেমন আমি বলি, তুমি শোনো, এনজাইম একটা প্রোটিন, এইটা বিক্রিয়ার হার বাড়ায় কমায়, কিন্তু সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না। এনজাইম বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং পিএইচে সে কাজ করে, এর বেশি বা কম হলে এটা আস্তে আস্তে কর্মক্ষমতা হারায়। দেখো এগুলো তোমার জানা না, তাহলে দেখো এখানে লেখা আছে এনজাইম প্রোটিন ধর্মী, যেটা কলন শেষ। এনজাইমের পিএইচ নির্দিষ্ট থাকে কত? 6 থেকে 9 এর মধ্যে, এবং এনজাইমের তাপমাত্রাও নির্দিষ্ট কত? 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ক্লিয়ার? এই 3 আর 4 ভালো মতো মুখস্থ করবে, এখনই করো। এনজাইম নির্দিষ্ট পিএইচে কাজ করে 6 থেকে 9, এনজাইম নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে কত? 35 থেকে 40, 6 থেকে 9, 35 থেকে 40। ঠিক আছে? এনজাইম বিক্রিয়ার হার বাড়ায় কমায়, কিন্তু সাম্যাবস্থার পরিবর্তন করে না। এনজাইম বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। দেখছো এগুলো লেখা আছে না, এই যে কতগুলো। ঠিক আছে, এতটুকুই। এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য পড়ার কিচ্ছু নাই, নামকরণও না। চলে আছি এই প্যারাতে, পরের পেজ। প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম, অনেক 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 ইম্পর্টেন্ট। আমি এক্ষুনি পড়াবো, তোমরা এক্ষুনি মুখস্থ করবে, এক্ষুনি পড়া হয়ে যাবে। আমি এখানে লিখাচ্ছি, দেখো প্রত্যেকটা এনজাইমের 2টা পার্ট থাকে। সবাই একটু মনোযোগ দাও, দেখবা এরপরে এখানে পড়তেই হবে না, তুমি এটা মনোযোগ দাও। প্রত্যেকটা এনজাইমের 2টা পার্ট থাকে, একটা প্রোটিন পার্ট, একটা অপ্রোটিন পার্ট। প্রোটিন আর অপ্রোটিন মিলে যে তৈরি হয় যে অংশটা, এটাকে বলে কনজুগেটেড প্রোটিন। প্রোটিন আর অপ্রোটিন মিলে যে এনজাইমটা তৈরি হয় তাকে বলে কনজুগেটেড এনজাইম বা কনজুগেটেড প্রোটিন। এদের আবার নিজস্ব নামও আছে। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশের নাম অ্যাপো এনজাইম। দেখো এখানে আমি এ লিখলে আপি আপি আসতেছে না, এই যে আপি আপি, তাহলে কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশের নাম হলো অ্যাপো এনজাইম। তাহলে অপ্রোটিনের নাম আছে না, দেখো যেই ঘরে পি নাই ওইটার নামই পি দিয়ে, তাহলে অপ্রোটিনের নাম প্রস্থেটিক গ্রুপ। পিচিরা মনোযোগ দাও, প্রোটিন অপ্রোটিন মিলে কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন পার্টের নাম অ্যাপো এনজাইম বা অ্যাপোপ্রোটিন। তাহলে অপ্রোটিনের নাম আছে, যেটাতে পি নাই ওটার নামই পি দিয়ে, প্রস্থেটিক গ্রুপ। ক্লিয়ার? এই প্রস্থেটিক গ্রুপটা যদি কোনো ধাতু বা মেটাল, যেমন ফেরাস, ম্যাঙ্গানিজ, এগুলোর তৈরি হয় তাকে বলে কোফ্যাক্টর। পিকচার ফ্যাক্টর, মেটাল, ইংলিশ ভাব আছে না, মেটাল, কোফ্যাক্টর, ইংলিশ ভাব। বুঝছি? তাহলে খেয়াল করো যে প্রোটিন অপ্রোটিন মিলে কনজুগেটেড প্রোটিন, এটার প্রোটিন অংশকে বলে অ্যাপো এনজাইম, অপ্রোটিনকে বলে প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপটা যদি ধাতুর তৈরি হয় তাকে বলে কোফ্যাক্টর, ফেরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এগুলো দিয়ে। সব এগুলাই এতক্ষণ যা পড়ে না এইটাই, তুমি যদি এটা মাথায় রাখো এটা জীবনও ভুল হবে না। ওকে, চলে আছি পরের পেজে। এনজাইম নিয়ে একটা মতবাদ আছে, তালা চাবি মতবাদ, কিন্তু তোমাদের আজিবুর স্যারের 2টা মতবাদ দেয়া, আয়ন আবেশিত একটা মতবাদ, আবেশিত কি জানি একটা মতবাদ আছে, কম্পেনিয়ন বুকে দেয়া আছে, কষ্ট করে 2টা মতবাদই একটু পড়বা, রিডিং মানে নামগুলো, একটা তালা চাবি আর একটা কি জানি আয়নিক আবেশিত মতবাদ। ওকে, আর এখানে লাগবে না। চলে আছি পরের পেজে। এনজাইমের মাত্র ক্লিয়ার হলো, ও মাই গড, দেখছো ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো
চলে আছে এনজাইমের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে এনজাইম দুই প্রকার, একটা সরল একটা যৌগিক। তোমাদেরকে আমি একটু আবার রিক্যাপিচুলেট করাই, আর মাত্র 4 পেজ। হ্যাঁ, একটু মনোযোগ দাও, আমি বলছি না বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে, এক্ষুনি শেষ হয়ে যাবে, একটু মনোযোগ দাও। গঠন অনুসারে কার্বোহাইড্রেট ছিল 4 প্রকার, একটু বলি, মোনো, ডাই, অলিগো, পলি। গঠন অনুসারে প্রোটিনও ছিল 4 প্রকার, কি বলে এটাকে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, কোয়াটারনারি। গঠন অনুসারে লিপিড ছিল 3 প্রকার, সরল, যৌগিক, উদ্ভূত। গঠন অনুসারে এনজাইম হলো 2 প্রকার, সরল, যৌগিক। 4 4 3 2, এটা একটা সিকোয়েন্স, ভুল করবেন না, ঠিক আছে? তাহলে গঠন অনুসারে একটু কম্পিউটার বুক দেখলে ভালো। গঠন অনুসারে এনজাইম 2 প্রকার, সরল এনজাইম, যৌগিক এনজাইম। ওকে, নামগুলোর মধ্যে যৌগিক দেখো যেটা একটু কমপ্লেক্স থাকে, যেমন এফএডি, এনএডি, এগুলো হলো যৌগিক, বাদ বাকি সব সরল, শেষ। আবার বিক্রিয়ার উপর ভিত্তি করে এনজাইমকে ভাগ করা হয়েছে টোটাল 9 ভাগে। টোটাল 9 ধরনের বিক্রিয়া দেয় এই এনজাইম। এই 9 ধরনের মধ্যে প্রথম 6টা আইইউবি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি, যে আইইউবি স্বীকৃত প্রথম 6টা, এই প্রথম 6টা তোমার এক্সাম্পল লাগবে। আগে এই চ্যাপ্টার পড়ে নাও, যদি তারপর পড়া শেষ হয় তাহলে কম্পেনিয়ন বুক দেখো, নিলে দেখো না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আইইউবি অনুসারে প্রথম 6টা, এই 6টা খুবই ইম্পর্টেন্ট, এই 6টা তোমার মুখস্থ করতে হবে। এই 6টার নাম মনে রাখতে পারো এইভাবে। অথলিল, প্রথম 6টা এনজাইম, অথলিল, ও দিয়ে অক্সিডো রিডাক্টেস, টি দিয়ে ট্রান্সফারেস, এইচ দিয়ে হাইড্রোলেস, এল দিয়ে লাইগেস, আই দিয়ে আইসোমারেস, এল দিয়ে লাইগেস। অথলিল, এই 6টার এই 6টার টোটাল, এই অথলিল এই 6টার এক্সাম্পল লাগবে, আর কিছু না। কারণ কি দেখো, অক্সিডো রিডাক্টেস এনজাইম কি করে, অক্সিডেশন রিডাকশন, শেষ। ট্রান্সফারেস কি করে, একটা থেকে আরেকটা অণুতে ট্রান্সফার করে, এই জন্য ট্রান্সফারেস বলে। হাইড্রোলেস মানে অবশ্যই পানির সাথে যুক্ত হয়। লাইগেস মানে তোমরা জানো জোড়া লাগানো। আই দিয়ে আইসোমারেস মানে আইসোমার তৈরি করে, যেমন গ্লুকোজের আইসোমার ফ্রুক্টোজ তৈরি করে। আর লাইয়েজ মানে ভাঙ্গা, এল দিয়ে জোড়া লাগায় লাইগেস, আর লাইয়েজ ভাঙ্গে। তাহলে এবার দেখো, আমি যদি তোমাকে মানে বইয়ের এক্সাম্পল গুলো দেখাই, এই যে অক্সিডো রিডাক্টেস, অক্সিডেশন রিডাকশন করে, এটা তো তোমার পড়ার দরকার নাই, তুমি শুধু এক্সাম্পল পড়বা। সাইটোক্রোম অক্সিডেজ, ফসফোগ্লিসারাইড ডিহাইড্রোজেনেস, অ্যালকোহল ডিহাইড্রোজেনেস, মানে অক্সিডেজ আর ডিহাইড্রোজেনেস ওয়ার্ডটা মনে রাখবা, এটা হলো অক্সিডো রিডাক্টেস। ট্রান্সফারেন্সে দেখো, একটা অণু থেকে আরেকটাতে ট্রান্সফার হচ্ছে, যেমন গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক আর অক্সালোএসিটিক ট্রান্সফার হয়ে আলফা কিটো গ্লুটামিক হয়, এক্সাম্পল হলো কাইনেজ, ভুল করবা না। হাইড্রোলাইটিক মানে হাইড্রোলাইসিস হয়, পানির সাথে যুক্ত হবে, সুক্রোজ পানি যুক্ত করে, তাহলে দুইটাতে ভেঙে যায়। তোমরা জানো সুক্রোজ ভাঙলে কি কি হয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ। দেখো এটা তো তুমি পারো, কোন এনজাইম, সুক্রেজ দিয়ে, শেষ। লাইয়েজ আমি বলছি ভাঙ্গে, দুইটা জিনিসকে ভাঙ্গে, যেমন ফ্রুক্টোজ 1,6-ফসফেট, বিসফসফেটকে ভেঙে 3-ফসফোগ্লিসারাইলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটেট ফসফেট করে, কে, অ্যালডোলেস। তাহলে অ্যালডোলেস একটা লাইয়েজ। লাইয়েজের অনেকগুলো এক্সাম্পল দেয়া, দয়া করে পড়বা। তেমনি হাইড্রোলাইটিকের অনেকগুলো এক্সাম্পল দেয়া, দয়া করে পড়বা, এই এক্সাম্পল গুলো আসে, ঠিক আছে? তোমরা যদি ওই যে উদ্ভিদের শারীরিক তত্ত্বতে গ্লাইকোলাইসিস যে 4টা পড়ছো না, ওইটা পড়লে দেখবে অনেকগুলো এক্সাম্পল কমন পাবা, ঠিক আছে? চলে যাচ্ছে আইসোমারেস, আমি বলছিলাম গ্লুকোজের আইসোমার ফ্রুক্টোজ, তাহলে গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট। তুমি পুরাটা না পারো, অ্যাটলিস্ট আইসোমারেস পারো, তাহলেই হবে। এইটা মেডিকেলে 2বার আসছে। আর লাইগেস তো জোড়া লাগায়, গ্লুটামিক অ্যাসিড অ্যামোনিয়ার সাথে জোড়া লেগে, এইভাবে এই প্রথম 6টা এক্সাম্পল পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। চলে যাচ্ছে এনজাইমের কার্যকারিতা প্রভাবক, সবগুলো মধ্যে এক তোমার পড়া শেষ। এনজাইম কত তাপমাত্রায় কার্যকরী, 40। এনজাইম কত তাপমাত্রায়, 35 থেকে 40। আর এনজাইম কত পিএইচে কার্যকরী, 6 থেকে 9। সে 6 থেকে 9 কাজ করে, বাট তার মানে এই না যে অন্য পিএইচে কাজ করবে না। এখানে 5টা এক্সাম্পল দেয়, দেখছো? এই 5টা মনে রাখার জন্য, পেপসিনের পাশে লিখো পি, ইনভার্টেজের পাশে লিখো আইএন, সেলোবাইজের পাশে লিখো এস, ইউরিটেজ